পরি দ্রুত পায়ে জুম্মানের কাছে গেল। এসব মারামারি দেখলে ভয় পায় জুম্মান। আর সেই ছেলেটাকে দিয়েই খারাপ কাজ করাতে চায়। এটা ভেবে আরো রাগ হচ্ছে পরীর। রূপালী দা হাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগোয়। লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। তবে রূপালী তাকে বাঁধল দড়ি দিয়ে। এবার জুম্মানকে ওরা বাড়িতে পাঠাবে। সিরাজ এখনই চলে আসবে। এখন জুম্মানকে বাইরে পাঠানো ঠিক হবে না। পরি জুম্মানকে উদ্দেশ্য করে বলে, এখনই সিরাজ এখানে আসবে, তুই লুকিয়ে বাড়িতে যাবি। সদর দরজা দিয়ে ঢুকবি না, গাছ বেয়ে ছাদে উঠবি, তারপর ঘরে যাবি। সবার আগে সোনা আপার ঘরে যাবি, সেখানে তোর শায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি, তুই আগে তার বাঁধন খুলে দিবি। আমার শ্বশুর বাড়ির পথ জানা আছে তোর? রাতের বেলা যেতে পারবি তো? কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না জুম্মান, তবে এটুকু বুঝতে পারছে যে পরীর কথা মতো ওকে কাজ করতে হবে। তাই সে মাথা নাড়ল। পরি বলল, শেফালিকে বলবি ও যেন পিকুলকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে দেয়। তারপর পিকুলকে নিয়ে তুই আমার শ্বশুর বাড়িতে চলে যাবি। আমি পরে তোকে চিঠি পাঠাবো, কেমন? জুম্মান কাঁদছে আর মাথা নাড়ছে। সে বলে, আব্বা একটুও ভালো না আপা, আমারে খুব মারে। ওই দিন আমারে কইল আমি যদি মিথ্যা কইয়া তোমার বাড়িতে না আনি তাইলে আমারে মাইরা ফালাইব। এরই মধ্যে সেখানে সিরাজের আগমন ঘটল। পরে আশেপাশে রূপালীকে দেখল না। জুম্মান দৌড়ে পালিয়ে গেল। সিরাজের বুঝতে বাকি রইল না কিছুই। লাঠি হাতে সোজা হয়ে দাঁড়ালো পরি। সিরাজ বলল, তুমি এখানে? বাহ, চিন্তাশক্তি দারুণ তোমার। আমাকে চিনে ফেললে? তবে আজ পরি হয়ে নয়, তোমার জম হয়ে এসেছি। পরনের পাঞ্জাবির হাতাটা গুটাতে গুটাতে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি। আশেপাশের সবকিছুই সে ভালো করে দেখে নিল। আসার সময় রক্ষীদের না দেখে তার সন্দেহ হয়েছিল। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে ভিতরে আসে। ঘরের এক কোণে রক্ষীকে বাধা দেখে সেদিকে পা বাড়ায় সে। কিন্তু মাঝপথে লাঠি উঁচিয়ে পরি তাকে থামিয়ে দেয়। ভুলেও ওদিকে পা রেখো না, আগে নিজের দিক ভাবো। সিরাজ আবার হাসি। তুমি আমার সাথে লড়াই করতে এসেছো পরি? এটা হাস্যকর পরি। বাঁচতে চাও তো ফিরে যাও। এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে ধীরে সুস্থে মারবো। যাও, ফিরে যাও। নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে চলল। কিন্তু এবার সে প্রতিহত হলো পরীর লাঠি দ্বারা। সিরাজের পিঠে জোরে আঘাত করেছে পরী। রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো সিরাজ। মুখে বিশ্রী বাসা তুলে এগিয়ে গেল পরীর দিকে। সিরাজের সাথে হাতাহাতি শুরু হলো পরীর। সিরাজ খালি হাতে আর পরী লাঠি হাতে। সিরাজ বুঝে গেল এভাবে খালি হাতে পরীর সাথে লড়াই করা যাবে না। তাই সে ফাঁক বুঝে কক্ষ থেকে দৌড়ে গেল অন্য একটা কক্ষে, যেখানে দাঁড়ালো অস্ত্র রাখা আছে। পরী নিজেও ছুটল সিরাজের পিছু পিছু। সিরাজ দৌড়ে একটা ঘরে ঢোকে। তার জানা মতে ওই ঘরে অস্ত্র আছে এবং সে পেয়েও গেল। পরীকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে পরী, চলে যাও। না হলে কঠিন মৃত্যু দেব আমি তোমায়। তুমি ভুল সিরাজ, আজ সেই মৃত্যু আমি তোমাকে দেব। আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি। আমি ভয় পাই না মৃত্যুকে। সিরাজ বুঝলো আজ লড়াই করতে হবে তাকে। তাই সে এগিয়ে এসে অস্ত্র চালায় পরীর উপর। পরী নিজেকে রক্ষা করে ঘুরে আরেকটা অস্ত্র হাতে নেয়। কিছুক্ষণ দুজনে অস্ত্রযুদ্ধ করার পর দুজনেই একটু আধটু জখম হয়েছে। একটা সময় পরীর হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে গেল। একজন পুরুষের সাথে তো পেরে ওঠা সম্ভব নয়। সেখানে সিরাজ শক্তিশালী পুরুষদের মধ্যে একজন। তার মধ্যে রূপালী এখনো আসছে না। পরী তাও থামে না। কক্ষের দেয়ালের সাথে মশাল ঝুলানো ছিল, তাতে আগুন জ্বলছে। পরী দ্রুত পদে আগুনের মশালটা হাতে নিল। সিরাজের দিকে উপচিয়ে ধরল। এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করে পরী। কিন্তু সিরাজ মশাল সহ পরীর হাত ধরে ফেলে। অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরীর গলায়। পরী নড়াচড়া বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। সিরাজ বলে, রূপের দেমাক তোমার, তাই না? এই জন্যই তো শায়ের এত পাগল। তবে আজকের পর সেই পাগলামি তুমি দেখবে না। রূপ না থাকলে শায়ের তো তোমার দ্বারে কাছেও আসবে না। সিরাজ মশালটা চেপে ধরে পরীর মুখের উপর। অগ্নিলাভায় মুখটা ঘুরিয়ে নেয় পরী। মুখের কাপড় বাঁধা ছিল, আগুন লেগে গেল কাপড়ে। পরী সাথে সাথেই লাথি মারে সিরাজের পশ্চাতে এবং ছিটকে দূরে সরে যায়। পরী হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর, কিন্তু পারে না। আগুন ছড়িয়ে যাচ্ছে মুখের চারদিকে এবং গলাতে। পরী কাপড়টা খুলতে চাইলো, কিন্তু ওর হাতে জখম হয়েছে, তাই ব্যথায় ঠিকমতো খুলতেও পারছে না। কাপড় পুড়ে পুড়ে পরীর মুখের সাথে লেগে গেল। ভীষণ জ্বালাপোড়া হতে লাগলো পরীর। সিরাজ আবারও উঠে দাঁড়ালো, এগিয়ে গেল পরীর দিকে। পর মুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা। পিছন থেকে একটা তলোয়ার এসে বেধ করে সিরাজের বুক। পিছন ফিরতে পারে না সিরাজ, শুধু নিজের বুকে বেধ করে বের হওয়া তলোয়ারের রক্তমাখা মাথাটার দিকে তাকিয়ে থাকে নির্বিশেষ। রক্তের স্রোত বইতে লাগলো সিরাজের বুক থেকে। রূপালী এক টানে বের করে নিল তলোয়ারখানা। তারপর দ্বিতীয়বারের মতো একই স্থানে আঘাত করে।
সিরাজ আর শরীরের বর ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মেঝেতে। রূপালীকে দেখে ওর চোখজোড়া শান্ত হয়ে যায়। মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়েছে সে। সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে, পিছন থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকেই শিখেছি সিরাজ। দেখো আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালী আর কিছু বলতে পারে না সিরাজকে। পরীর আর্তনাদে সেদিকে ফিরে তাকায়। আগুন পরীর শরীরের একটু একটু করে ছড়াচ্ছে। রূপালী দৌড়ে পরীর কাছে গেল। নিজের মাথায় বাঁধা কাপড়টা খুলে সেটা দিয়ে চেপে ধরে পরীর মুখ। ঠিক তখনই সায়রের আগমন ঘটে সেখানে। প্রিয়তমার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল সে। রূপালীর হাত থেকে কেড়ে নিল কাপড়টা। নিজেই নেভালো আগুন। কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক জ্বলসে গেছে আগুনের তাপে। সায়ের ছুটে গেল বাইরে। খানিক বাদে মাটির কলস ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে। মুখটা জ্বলছে খুব। পরী শক্ত মুখে বসে আছে। এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর। ইতিমধ্যে বাইরে হইচই শোনা যাচ্ছে। সায়ের আতঙ্কিত হয়ে বলল, সবাই চলে এসেছে, এখান থেকে পালাতে হবে, চলুন তাড়াতাড়ি। পরী উঠতে পারল না। সায়ের বিলম্ব না করে কোলে তুলে নেয় পরীকে। রূপালীকে সাথে করে পিছনের দরজা দিয়ে বের হয় ওরা। আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। সিরাজই তাদের খবর পাঠিয়েছিল। আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজ চতুরমন বুঝতে পারে এখানে কিছু হয়েছে। আশেপাশে খুঁজে সেই রক্ষীদের বাঁধা অবস্থায় দেখতে পায়। একজনের জ্ঞান ছিল না, আরেকজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায়। এই জন্য আফতাব তার দল সহ চলে এসেছে। সিরাজের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। কে মারল সিরাজকে? অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষীকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সবাই। সেও মৃত। আফতাবের সন্দেহ পুরোটাই পরীর উপর গিয়ে পড়ে। সে চারদিকে লোক পাঠায়। পরী নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কিন্তু ততক্ষণে সায়ের পরীকে নিয়ে চলে যায়। পরীর শরীরের শক্তি খুবই কম। সায়ের কি করবে ভেবে পাচ্ছে না। রূপালী বলে উঠল, পরীকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর কষ্ট হচ্ছে। সায়ের রূপালীকে বলে উঠল, আপনি বাড়িতে ফিরে যান, আপনার বাবা আপনাদের খোঁজ করতে বাড়িতে যাবে। বাড়ির কেউই আমাদের খবর জানে না, আপনি থাকলে সব সহজ হবে। কিন্তু পরী? সায়ের খানিকটা দমকে উঠে বলে, আপনি যান, পরিজানকে আমি সামলে নিব। রূপালী দেরি করে না। দৌড়ে চলে গেল জমিদার বাড়ির রাস্তা দিয়ে। সায়ের উপায়ান্তর খুঁজতে লাগলো। এই মুহূর্তে পরীকে শহরে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এই রাতের বেলা গাড়ি পাওয়া মুশকিল। কিন্তু পরীকে তো নিতেই হবে। রাতের বেলাতে গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে ডেকে তুলে শহরের পথে রওনা দিল সে। সারা রাস্তা পরীকে সে বুকে চেপে ধরে রাখে। আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে পরিজান? আমি যে এখন আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পরী ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পুরা স্থানে টান ধরায়। ব্যথা অনুভব করতেই থেমে যায় সে। সায়ের বলে, আপনি কথা বলবেন না পরিজান? দয়া করে চুপ থাকুন, চিন্তা করবেন না। আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আমি থাকতে আপনার কিছু হবে না। গাড়ি থেকে নেমে নৌকার খোঁজ করে সায়ের। পেয়েও যায়। শহরে যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে। এখন কোনো ট্রলার পাওয়া যাবে না। জেলেদের নৌকা দেখা যাচ্ছে শুধু। তাদেরই এক নৌকায় পরীকে নিয়ে রওনা হয় সায়ের। পদ্মা পার হওয়া চারটেখানি কথা না। বৈঠা বেয়ে যেতে অনেক সময় লেগে গেল। এত রাতে তো আর কোনো ডাক্তার দোকান খোলা থাকবে না। সরকারি হাসপাতালগুলোও মনে হয় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সায়ের নিজেকে ভীষণ অসহায় লাগছে। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। একটা হাসপাতালের সামনে গিয়ে সেটা খোলা পেল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। দুজন মহিলা ডাক্তার পরীর চিকিৎসা শুরু করে। আর সায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে। গেমে একাকার হয়ে গেছে সায়ের। এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এত দূর এসেছে সে। তবুও সায়ের পরীকে বাঁচাতে পেরেছে, এটাই অনেক তার কাছে। তার করা পাপের শাস্তি পরী পাচ্ছে। এই জন্য সায়েরের অনেক বেশি কষ্ট হচ্ছে। সিরাজকে জীবিত পেলে সায়ের ওর কি যে অবস্থা করত তা সে নিজেও ভাবতে পারছে না। মাথা নিচু করে বসে আছে। হঠাৎই চোখের সামনে একজোড়া পা থামতেই চোখ তুলে তাকায় সায়ের। মানুষটা তার অতি পরিচিত। যদিও তার সাথে অল্প দিনের পরিচয় হয়েছিল, তবুও মানুষটা তো পরিচিত। সায়ের দাঁড়িয়ে পড়ল। নাইম বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে এত রাতে? এতক্ষণ যে সায়ের চোখের পানি ফেলছিল তা সায়েরের চোখ দেখেই নাইম বুঝতে পেরেছে। বেজা বেজা গলায় সায়ের বলল, পরিজান। বাকি কথা গলাতেই আটকে গেল ওর। তবে নাইম বুঝে নিল তার উল্টো। সে ভেবেছিল পরি বোধহয় মা হতে চলছে, সেজন্য সায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তো সেদিন নাইমের সাথে আপনার আর পরীর আবার দেখা হয়। কিন্তু আপনি যে বললেন পিকুলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরী, তাহলে পিকুল নাইমের কাছে কিভাবে আসলো?
সায়রা এতক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিল বিদায় একটু দম নিচ্ছে। হঠাৎই মুস্কানের প্রশ্নে চোখ তুলে তাকায় সে। ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে সায়র। অদ্ভুত লাগে সায়রের এই হাসি ওর কাছে। মনে হচ্ছে এই চাহনি আর এই হাসি তার পরিচিত। কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে সায়রকে কোথাও দেখেছে কিনা। মুস্কানকে চিন্তিত দেখে সায়র হেসে বলে, এই এই চিন্তাশক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন? আমি তো ভাবতেই পারছি না। কথা শেষ করতে করতে আবার হাসি সায়ের। মুস্কান ভীষণ অস্বস্তি লাগছে। এই হাসিটা ওর চেনা, কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে। কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর মনে পড়ল শোভনের কথা। কিন্তু কেন মনে এলো তা সে বুঝতে পারছে না। শোভনের চোখ দুটো যেন একদম সায়রের মতো, এমনকি হাসিটাও। কিন্তু শোভন তো রূপালীর ছেলে। নাইমই তো ওকে বলেছে। তাহলে সায়রের সাথে শোভনের এত মিল কেন? মাথা ঘুরাচ্ছে মুস্কানের। কোন গোলক দাদায় আটকে গেল সে। তবে সে নিশ্চিত সায়র এই বিষয়ে মুখ খুলবে না। সায়র আগের মতোই হাসছে। মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময়ে আদৌ কোনো লোক হাসতে পারে। দুদিন পর তার ফাঁসি। পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে। মুস্কানের মনে পড়ে পিকুলের কথা। হিসেব অনুযায়ী পিকুলের জন্ম 1999-তে। তাহলে পিকুলের বর্তমান বয়স 10 বছর, কিন্তু শোভনের বয়স মাত্র 6। তার মানে শোভন পিকুল নয়, সে অন্য কেউ। তাহলে শোভনও সায়ের পরীর সন্তান। এসব কথা মাথায় আসতেই চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান। সায়ের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে থানা থেকে বের হলো সে। দিনের মধ্যপ্রহরে সূর্য মাথার উপর উঠে খাড়াভাবে কিরণ দেয়। জ্যামের মধ্যে রিকশায় বসে গামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে গাম মুছছে সে। অর্ধেক রাস্তায় এসে সে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ে সে। তাই বাড়া মিটিয়ে ওখানেই নেমে পড়ে এবং ঠিক করে বাকি রাস্তাটুকু সে হেঁটেই পাড়ি দেবে। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে এসে দাঁড়ালো সে। কিন্তু স্কুল এখনো ছুটি হয়নি। ধৈর্যহীনা নারীটি দৌড়ে শোভনের ক্লাসরুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন। কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন স্পষ্ট সায়রকে দেখছে শোভনের মধ্যে। অপলক চোখে শোভনের দিকে এগোতেই থাকে সে। তারপর শোভনের ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে আসে সে। শোভন বলে ওঠে, আম্মু, আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না, আর তুমি আমাকে নিয়ে এলে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছি। ও, তুমি আমাকে সব সময় মিস করো, তাই না? হুম, তোমার বাবা মাও তোমাকে মিস করে। কি? ধ্যান ভাঙে মুস্কানের। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দেব। সুবনকে সাথে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখনও রুগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতিতে নাইম বাইরে আসতেই মুস্কান আর সুবনকে দেখতে পেল সে। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল। জিজ্ঞেস করলো, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছ নাইম। এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেননা সে জানতো মুস্কান তাকে এই প্রশ্নই করবে। মুস্কান আবারও জিজ্ঞেস করে, সুবন, পিকুল, এই নাম দুটো আলাদা মানুষের। পিকুল রূপালীর ছেলে আর সুবন পরীর আর সায়রের সন্তান, তাই তো? সত্য তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরী চায়নি তার সন্তানের পরিচয় কেউ জানুক, তাই আমিও বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমি, আমার কিছু বলা নিষিদ্ধ। শায়েরি তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হলো নাইমের গা ছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনো তাকে বুঝলো না। বিয়ের পর থেকেই দেখে আসছে নাইমের এমন উদাস ভাবটা। বিয়ের দিনই সুবনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। তখনও ছোট্ট সুবনের বয়স মাত্র 8 মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করত, তখন ভীষণ ভালো লাগতো ওর। মাতৃত্বের স্বাদ পেত সে। কিন্তু আফসোস এই যে এত বছর পর শোভনের আসল পরিচয় জানতে পারে ও। নাইম শুরুতেই বলেছিল মুস্কান যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করে। কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারোর নেই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটিকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়েরও অমতে এই বিয়েতে সে রাজি হয়। মুস্কান নাইমকে ফিরিয়ে দিলে সে হয়তো অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা না হয়ে উঠতে পারে, ভালোবাসতে না পারে। এই জন্যই মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল। একটা সুখী পরিবার গড়ে তুলেছে। শোভনকে নিয়ে বাসায় ফেরে মুস্কান। দুপুরের খাবার শেষ করে ঘুম পাড়িয়ে দেয় শোভনকে।
মুস্কান ভাবতে লাগে শায়েরের কথা। শায়ের কি শোভনকে দেখেছে? আর দুদিন পর তার ফাঁসি। তবুও শায়ের একটাবার শোভনের সাথে দেখা করার ইচ্ছে পোষণ করেনি। কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, ওকে আবার যেতে হবে শায়েরের কাছে। আজকেই যাবে সে। শোভনকে বুয়ার কাছে রেখে বিকেলে আবার সাভার যায় সে। কিন্তু এবার নুরুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বললেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে। কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দোষ হয় তাহলে? চমকে গেলেন নুরুজ্জামান। কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী শায়েরের বিরুদ্ধে। শায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছে। আমরা সব তদন্ত করে দেখেছি। আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হচ্ছে শায়ের নির্দোষ। একটা খুনও সে করেনি। সব জানতে হলে আমাকে শায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকে যেতে দিন। অতঃপর মুস্কান শায়েরের সম্পর্কে যতটুকু শুনেছে তা সব বলে দিল নুরুজ্জামানকে। সব শুনে নুরুজ্জামান বললেন, তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে। কারণ শায়ের নুরুজ্জামানের সামনে একটা কথাও বলবে না। দুজনেই শায়েরের সেলে গেল। মুস্কান সামনে এলো, নুরুজ্জামান দেয়ালের ওপাশে রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো শায়ের। মুচকি হেসে বলল, কি রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরিচ্ছাড়া আর কারণ নেই। এজন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি সে। মনের কথা সে বুঝবে না তো বুঝবে কে? শায়ের একটু চুপ থেকে বলে, পরিজান আমাকে একটা কথা বলেছিল জানেন? বলেছিল, একটা পৃথিবী বেহেশত নয়। এখানে চক্ষু মুদন করে কাউকে বিশ্বাস করা উচিত না। কথাটা ঠিকই বলেছে সে। তাই তো পরিজান এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে শায়েরের কথায়। পরি ঠিকই বলেছে। এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনি কি সুবনকে দেখতে ইচ্ছা করে না? অন্তত ফাঁসির আগে ছেলেকে শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না। তবে এটা বলুন, শোভনকে কেন নাঈমের কাছে রেখেছেন? এত বিশ্বাস নাঈমকে কেন করলেন? অন্য কেউ ছিল না? ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলেই নিজ সন্তানকে তার কাছে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 10টা মাস আমার পরিজন তার কাছেই ছিল। হাসপাতালে শায়ের নাঈম মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাঈম এখনো জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞেসও করেনি পরীর কি অবস্থা। শায়ের চিন্তায় কোনো কথা বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলেন। শায়েরকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। মুখটা এতটাও পুড়ে যায়নি, তবে শরীরের আঘাতগুলো একটু বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কিভাবে? শায়ের জবাব দিতে পারে না। তবে নাঈম বেশ অবাক হয়। ও রেবেকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? পরীর মুখ পুড়েছে মানে কি? শেষ কথাটা শায়েরকে উদ্দেশ্য করেই বলে নাঈম। রেবেকা বলে, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ, চিনি। কিন্তু হয়েছে কি বলুন? আসলে নাঈম, মেয়েটার মুখ অর্ধেক পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করালে পুরোপুরি ঠিক নাও হলে কিছুটা হবে। হাত পা এবং শরীরের অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা গর্ভবতী। জানি না এখন আমার কি করা উচিত। শায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পরী মা হতে চলেছে। এর আগে তো কত চেষ্টাই না ওরা করেছে, তবুও তো কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে কোন খেলা খেলছে। এবার শায়ের নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলে সে ছুটে গেল পরীর কাছে। মুখে তার ব্যান্ডেজ করা। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিধায় ঘুমাচ্ছে পরী। শায়ের প্রিয়তমার ক্ষতবিক্ষত হাতটা ধরে তা যত্নে চুম্বন করে। হাতটা বুকে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউয়ের পর ঢেউ আসুক, আমি নিশ্চুপ থাকব। কিন্তু আপনিহীনা কেউ যেন না আসে। তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি অসহায়, ভীষণ অসহায়। আপনাকে ছাড়া আমি অসহায়, ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু এখনো এই মাতৃত্ব নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। পরী ঘুমন্ত বিদায় জানতে পারল না তার স্বামী তাকে এখনো কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকে জমানো ভালোবাসার রত্ন দিয়ে বাঁধানো শুধু তারই জন্য। ভালোবাসার শেষ নেই, যদি সেই ভালোবাসা প্রকৃত হয়। সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতেই। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয় ঠিক তেমনই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের মতো ভালোবাসার ও ঋতু পরিবর্তন হয়। ভালোবাসার বিয়ে সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে। শায়ের জানে না তার প্রিয়তমার সাথে কি আদৌ এক যুগ থাকতে পারবে কিনা। নাঈম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কিনা, নাকি পরীর জীবনের ঝুঁকি থাকবে। রেবেকা বললেন, দেখো নাঈম, পরীর শরীর এখন ঠিক না।
3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে, তবে তার বেশিও লাগতে পারে, আমি নিশ্চিত নই। ওর শরীরের ক্ষতগুলো সারাতে মাসখানেক তো লাগবেই। তবে ওর শরীরে কতটা উন্নতি হবে তা আমি এখনো বলতে পারবো না। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে তখন অ্যাবর্শন করা যাবে। পরীর অনুমতিও তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরী সুস্থর পরিবেশ প্রয়োজন, যেখানে সে ভালোভাবে থাকতে পারবে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল সায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নূরনগর নেওয়া যাবে না। একটু সুস্থ হলেই পরী আবার হত্যা খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনের আশঙ্কা আছে। সেজন্য সায়ের নাঈমের কাছে গিয়ে বলে, আপনি পারবেন আমার পরিজানকে আপনার কাছে রাখতে? বেশি দিন নয়। পরিজান একটু সুস্থ হলে আমি তাকে নিয়ে যাব। কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান, সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরো তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না। তবে এতটুকু বলছি যে নূরনগর এখন পরিজানের জন্য নিরাপদ নয়। সেখানে তার মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাঈম বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। না হলে পরীর এই অবস্থা কিভাবে হলো? তাই সে কথা বাড়ায় না। পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। 1 সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাঈমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাঈম বাসা পরিবর্তন করেছে। 2টো রুম আর রান্নাঘর। পরী নাঈমের বাসায় গিয়ে বিব্রত বোধ করে। সে চায় নূরনগর ফিরে যেতে। এখন সে একটু আধটু কথা বলতে সক্ষম। তাই সে শায়েরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব। আমাকে গ্রামে নিয়ে চলুন। শায়ের পরীর হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনো কোনো আদেশ করিনি আপনাকে। তবে আজ করছি। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাই আপনার কিছু আমি হতে দিব না। পরী আহত গলায় বলে, তাহলে ওরা যে আমার আপা আর আম্মাকে মেরে ফেলবে। আর জুম্মানকে তো আমি নবীনগর পাঠিয়েছি পিকুলকে দিয়ে। ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে। আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না। পরী কাঁদতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এখন কাঁদা যাবে না। তাহলে ওর যন্ত্রণা বাড়বে। শায়ের চলে যাবে ভেবে পরীর ভেতরটা চুরমার হচ্ছে। কিন্তু স্বামীকে এখন তার বিদায় দিতে হবে। শায়ের নিজেও আর দেরি করে না। আবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ এঁকে দিয়ে চলে যায় সে। নাঈমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়। নারীর সৌন্দর্য থাকা যেন পাপ। যেমনটা ফুলের থাকে। ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে। কিন্তু তারা আকর্ষিত হলেও ফুলকে হৃদয়ে স্থান দিতে পারে না। যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণে এটা হাতে শোভা পায়, কিন্তু যখন ফুলের সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে। মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুটিত পুষ্পের ন্যায়। সব পুরুষ সৌন্দর্যতেই বেশি আটকায়। মনটা সবাই দেখতে চায় না, আর না মায়ায় জড়ায়। নাঈম সেই মায়ায় বোধহয় জড়াতে পারেনি। কারণ না দেখে কোনো মেয়ের মায়ায় জড়ানো যায় কিনা তা নাঈমের জানা নেই। আগে এই পরীকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার। কতই না ফোন দিয়ে এঁটেছিল সে। কিন্তু আজ সেই পরী তারই ঘরে অবস্থান করছে। কিন্তু তার ইচ্ছে করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে। কারণটা কি পরীর সৌন্দর্য? নাঈমের কেন জানি অস্বস্তি লাগছে সবকিছু। হাসপাতালেও পরীর সামনে সে যায়নি। বাসায় আনার সময়ও থাকেনি। মোট কথা সে কিছুতেই পরীর সামনে যাবে না। অদৃশ্য এক দেয়াল তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে। তাই এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করছে। একটা বুয়া রেখেছে সবসময় পরীকে দেখাশোনার করার জন্য। নিজ ঘরে বসে ছটফট করছে পরী। শায়েরের জন্য চিন্তা হচ্ছে তার। নূরনগর গেলে আফতাব যদি শায়েরকে কোনো ক্ষতি করে দেয়। আফতাব তো চেয়েছিল শায়েরকে হত্যা করতে। একথা ভেবে পরী অসুস্থ অনুভব করলো। বুয়া ঘরে আসতেই পাতলা কাপড় দিয়ে মুখটা ডেকে আড়াল করল সে। তার বীভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে। তাই এই চেহারার আড়াল করাই শ্রেয়। বুয়া পরীর এরকম অবস্থা দেখে বলে, কি হয়েছে আপা? আপনি কিছু লাগবো? পরী বিড়বিড় করে বলতে লাগলো, আমি থাকবো না এখানে। আমি নূরনগর যাব, মালি সাহেবকে বাঁচাতে হবে। বুয়া দ্রুত পদে এগিয়ে খবরটা নাঈমকে জানাতেই সে ছুটে এলো। নাঈম পরীর মুখোমুখি দাঁড়াতেই সংকোচ বোধ করছে, তাই অন্যদিকে ফিরে দাঁড়ালো। বলল, কেন এত উত্তেজিত হচ্ছেন পরী? আপনার শরীর এখন ভালো নয়। আমি থাকবো না এখানে, আমাকে যেতে হবে। ওনার খুব বিপদ। পরীর মুখে উনি শব্দটা বেশ লাগলো নাঈমের। সে হাসলো। কিছু হবে না, শায়ের খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি কথা কম বলুন, না হলে আপনারই ক্ষতি হবে। মৃদু চিৎকার করে পড়ি, না, আমাকে যেতেই হবে। না হলে আব্বা খুব বড় ক্ষতি করে দিবে ওনার। আপনি দয়া করে আমাকে নূরনগর নিয়ে চলুন। পরী, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি এখন একা নন।
আপনার শরীরে আরেকটি অস্তিত্ব আছে। তার দায়িত্ব শায়ের আমাকে দিয়ে গেছে। আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আপনি কি আমার স্বামী? তাহলে কেন আপনি আমার দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে কোনো দায়িত্ব নিতে দিব না। আমাকে ফিরে যেতে দিন। নাঈম অপমানিত বোধ করল পরীর কথায়। কিন্তু পরী কথাটা তো ঠিকই বলেছে। সে তো পরীর স্বামী নয়। তাহলে এত দায়িত্ব সে কেন নিচ্ছে? শায়েরের কথায়? শায়ের তো ওর কেউ হয় না। তাহলে শায়েরের কথা শোনার কোনো মানেই হয় না। নাঈম বলে উঠল, আচ্ছা ঠিক আছে। আমি নেব না আপনার দায়িত্ব। তবে আপনি এখন কোথাও যেতে পারবেন না। দরকার পড়লে আমি নিচে গিয়ে শায়েরকে নিয়ে আসব। কথা দিলাম, শায়েরের কোনো ক্ষতি হতে আমি দিব না। চাপা রাগ নিয়ে চলে গেল নাঈম। পরী খাটের উপর বসে পড়ল। শায়েরকে যাওয়ার সময় কেন বাধা দিল না? না হলে এতটা চিন্তা হতো না। আফতাব আখির ভয়ানক। ওরা যেকোনো সময় শায়েরকে হত্যা করতে পারে। সারা শরীর ব্যথা করছে, কিন্তু মনের ব্যথাটা আরো তীব্র। নাঈম কি সত্যি শায়েরকে আনতে গিয়েছে? পরীর মুখটা ভালো করে ডেকে আস্তে ধীরে ঘর থেকে বের হলো। বুয়াকে জিজ্ঞেস করতে সে জানায় নাঈম নূরনগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। শায়ের মাত্র জমিদার বাড়িতে পা রাখলো। এদিক সেদিক তাকাতে তাকাতে বৈঠকে ঢুকে সে। আখির শায়েরকে দেখে চমকে গেল এবং প্রচণ্ড রেগে গেল। সে শায়েরকে রাগান্বিত হয়ে বলে, নবাবজাদা এসে গেছেন। ভাই, আমি আগেই বলছিলাম কুকুরকে মাথায় তুলবেন না। দেখছেন অহন কি হইছে? এই কুকুরের বাচ্চা, কুকুর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আখিরের কথায় শায়ের জবাব দিল না। সে এগিয়ে গেল আফতাবের কাছে। তারপর বলে, অন্দরের সবাই ঠিক আছে তো? নাকি তাদের উপর অত্যাচার করেছেন আবারও? পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পরিজন আমার কাছে আছে। এতে লুকানোর কি আছে? তুমি আর পরি মিলে সিরাজকে মেরেছ, তাই না? এখন তোমাকে কি করা উচিত? সিরাজ যদি বেঁচে থাকতো তাহলে ওকে নিঃসন্দেহে ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি। কিন্তু সে তার আগেই মরে গেছে। তুমি বিশ্বাসঘাতক শায়ের। আর বিশ্বাসঘাতকের মৃত্যুই শ্রেয়। শায়ের শব্দ করে হেসে উঠল। ঠিক আপনাদের মতো। আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন, তেমনি আমিও করলাম। পরিজনকে আপনাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি। চাইলেও আর খুঁজেও পাবেন না তাকে। আমি শেষবারের মতো বলছি, এইসব রক্তারক্তি ইতি টানুন। আমাকে আমার মতো থাকতে দিন। কি ভেবেছো তুমি, এত কিছুর পরেও পরীকে ছেড়ে দিব আমরা? আপনার মতো পিতা হাজার একটা হয় জমিদার সাহেব। আর আপনি পিতা নামক কলঙ্ক। শায়ের অন্দরে চলে গেল। আফতাব রাগে গজগজ করতে করতে বললেন, শায়ের যেন জীবন্ত বের হতে না পারে সেই ব্যবস্থা কর আখির। বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালী। সেদিনের পর থেকে পিকুল আর জুম্মানের কোনো খবর নেই। রূপালী চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে। পরী শায়েরকে বিদায় জানিয়ে ওই রাতেই ফিরে আসে রূপালী। তার কিছুক্ষণ বাদে আফতাব তার দলসহ হাজির হয় অন্দরে। রূপালীকে জিজ্ঞেস করে পরী কোথায়। রূপালী চতুরতার সাথে নিজেকে আড়াল করে এবং এমনভাবে করে যেন সে কিছুই জানে না। সবাই সারা অন্দরে খুঁজে কোথাও শায়ের পরীকে পায় না। রূপালীকে তেমন সন্দেহ কেউ করে না, কারণ সবাই তাকে ভীতু মনে করে। তারপর থেকে পিকুলের জন্য ওর মন আকুপাকু করে। ওইটুকু ছেলেকে নিয়ে কোথায় গেছে জুম্মান, কেমন আছে কে জানে। শায়েরকে অন্দরে দেখে খুশিতে দৌড়ে গেল সে। পরীর জন্য ভীষণ চিন্তিত সে। তাই শায়েরকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, পরী কেমন আছে? ও সুস্থ আছে তো? ভালো আছে পরী? হ্যাঁ, ভালো আছে। আপনারা ঠিক আছেন? আপনারা আপনার বাবা কি কোনো প্রকার জুলুম করেছে আপনাদের উপর? না, আব্বা জানে এর পিছনে শুধু পরীর হাত রয়েছে। কিন্তু সে এটা জানে না আমিও আছি। আপনার বাবা যেন জানতে না পারে, সাবধানে থাকবেন। কিন্তু শায়ের, আমার পিকুল, কতদিন ধরে ওকে দেখি না। রূপালীর চোখে জল দেখা দিল ছেলের কথা আনতেই। শায়ের বলল, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো আছে। আপনি চিঠি লিখে দেন, আমি পৌঁছে দেব। জেসমিন সুস্থ হয়ে উঠেছে। মালার সাথে সে উঠোনে আসতেই শায়েরকে দেখতে পেল। দুজনেই ছুটে গেল শায়েরের কাছে। মালা কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, আমার মাইয়াটা কেমন আছে শায়ের? মালা কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, আমার মাইয়াটা কেমন আছে শায়ের? ভালো আছে? ওরে তুমি এইখানে আইতে দিও না, তাইলে ওর বাপে ওরে বাঁচতে দিব না। তুমি ওরে তোমার কাছেই রাইখা দিও। জেসমিন বললেন, আমার একটা কথা রাখো শায়ের, জুম্মান রোগ ও কোনোদিন জমিদার বাড়িতে আইনো না। ওরে ভুইলা যাইতে কইবা, ও একজন জমিদারের পোলা। ওরে সব ভুলাইয়া দিবা তুমি। শায়ের কথা বলে না। এত কিছুর পরেও পরীর মতো ওনারা শায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। শায়ের আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে আছে। রূপালী নিজ ঘর থেকে বের হয়ে এলো। হাতে তার একটা কাপড়ের ব্যাগ। সেটা শায়েরের হাতে দিয়ে বলে, এতে আমার সমস্ত গয়না আছে। এগুলো দিয়ে ওরা অনেকদিন ভালোভাবে চলতে পারবে। শায়ের বিনয়ের স্বরে বলল, আপনি চলুন আমার সাথে।
আপনাকে আপনার ছেলের কাছে রেখে আসবো। মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কিভাবে? রূপালী সাথে সাথেই রাজি হয়ে গেল। মালাও তাতে সায় দিলেন এবং তার সব গয়না সায়রের হাতে তুলে দিলেন। ছেলের ভালোর জন্য জেসমিনও নিজের জমানো সবকিছু দিয়ে দিলেন। সায়ের মনে মনে হাসল। সুখে থাকার জন্য অর্থের প্রয়োজন, তা আজ আবারও প্রমাণ হয়ে গেল। ওর কাছে এখন এত গয়না আছে, তা দিয়ে জুম্মান সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। রূপালীর ছেলেও ভালোভাবে বড় হতে পারবে। রূপালী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল সায়রের সাথে যাবে বলে। বৈঠকে আসতেই আফতাবের লোকেরা ওদের আটকে দিল। আফতাব বললেন, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় সায়ের। অনেক করেছো তুমি আমাদের জন্য, এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি। আফতাবই ইশারা করে সায়েরকে বেঁধে ফেলার জন্য। সায়ের সবাইকে থামিয়ে বলে, আচ্ছা মানলাম আজকে আপনারা আমাকে মেরে ফেলবেন, তারপর কি হবে? আপনাদের সব সত্য সবার সামনে চলে আসবে। সেই ব্যবস্থা তো আমি করেই রেখেছি। জমিদার এবং তার ভাই অর্থের জোরে ছাড়া পেয়ে যাবে, কিন্তু বাকি সবাই, আপনাদের কি হবে? আর জমিদার আফতাব কতটা স্বার্থ পাগল সেটা তো কারোরও অজানা নয়, তাই না? শায়েরের কথায় সব রক্ষীরা থেমে গেল। সবার মাঝেই ভয় দেখা দিল। এটা সত্যি যে আফতাব স্বার্থপাগল, সেটা সবাই জানে। কারণ যে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল, যাদের পরী বাগান বাড়িতে বেঁধে রেখেছিল, তাদের আফতাব হত্যা করেছে। এখন বাকিদের মধ্যে কেউ ভুল করলে তাদের পরিণামও ওদের মধ্যেই হবে। হিংস্র পশুদের মিত্ররাও তাদের অবিশ্বাস করে। আফতাবের ক্ষেত্রেও তাই হয়েছে। কোনো রক্ষীরা শায়েরের কাছে আসতে সাহস পেল না। সবাই আফতাবের দিকে তাকিয়ে রইল। আফতাব নিজেও কোনো কথা বলছে না। শায়ের বলল, অন্দরের কোনো মহিলার উপর যেন ফুলে টোকাও না পড়ে। এক প্রকার শাসিয়ে গেল সে। রূপালীকে সাথে নিয়ে শায়ের জমিদার বাড়ি ত্যাগ করে। গায়ের মেঠো পথ ধরে হাঁটতে থাকে দুজনে। পথেই নাঈমের সাথে দেখা হয় ওদের। শায়ের বিচলিত হয়ে বলে, আপনি এখানে? কি করব বলুন? আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে। আমাকে সে বিশ্বাস করছে না। তাই আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। পরিজন এখন একা আছে। আপনি শুধু শুধু কেন আসতে গেলেন? আপনার স্ত্রী নিজেই চলে আসতো আপনার কাছে। তাকে আটকাতে আমার আশা। ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম। চলুন যাওয়া যাক। আমাকে আগে নবীনগর যেতে হবে, আপনি ফিরে যান। আমি রাতের মধ্যে চলে আসব। আপনাকে সঙ্গে করে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না। চলুন আপনিও আমার সাথে যাবেন। শায়ের আর দ্বিমত করে না। নাঈমকে সাথে নিয়ে নবীনগর যায়। সেখানে জুম্মান পিকুলকে নিয়ে খুসিনের কাছে ছিল। ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে নিল রূপালী। অজস্র চুমুতে ভরিয়ে দিল ছেলেকে। পিকুল যে ওর প্রাণ। এই প্রাণকে বাঁচাতে সে সবকিছু করতে পারে। শায়ের খুসিনের হাতে তুলে দিল রূপালীর আর জুম্মানকে। সাথে ওর সব গয়নাগুলো দিয়ে দিল। কিন্তু রূপালী কিছু গহনা শায়েরকে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। আমি এসব নেব না। যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত, তার ভালো থাকার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এসব আমার লাগবে না। পরিজনের জন্য আমি আছি। আর আপনাদের জন্য এই গহনাগুলোই। তাই এগুলো আপনাদের থাক। নাঈমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় শাহের। নাঈমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না হলে সবাই এমন আলাদা কেন হচ্ছে? তবে ওর মনে জমে থাকা প্রশ্নগুলো বাসায় ফিরে গিয়ে করবে বলে ভেবে নিয়েছে। তবে সেই সুযোগ সে পেল না। শায়ের ফিরে গিয়েই পরীর ঘরে চলে গেল। পরী তখনও শায়েরের জন্য ছটফট করছিল। শায়েরকে দেখা মাত্রই তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। কিন্তু শায়ের আলতো করে ধরে রাখে। শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরী শান্তি অনুভব করছে এখন। সে রুর কণ্ঠে বলে, আপনি কেন গেলেন? যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত? শায়ের জবাব দেয় না পরীর কথায়। পুড়ে যাওয়ার মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। পরী শায়েরের চাহনিতে কোনো বিরক্ততা দেখে না। দেখে একরাশ মুগ্ধতা, যা সে আগেও দেখেছিল। তবে সে মুখে বলে উঠল, এখন আর সুন্দর লাগে না আমাকে, তাই না? এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুবই বিরক্তকর। ঠোঁটে চওড়া হাসি টানে শায়ের। আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি, ছাই হয়ে গিয়েছি। তবুও আপনি এই ছাইকেই ভালোবেসে বুকে টেনে নিয়েছেন। তাহলে আমি কেন পারবো না? আমি এখনো ঝলসে যাচ্ছি। আমি এখনো ঝলসে যাচ্ছি আপনার ভালোবাসাতে। এই জ্বলন বুঝি থামার নয়? স্বামী স্ত্রীর একান্ত সময়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ। সে কথা ভেবে নাইমও গেল না। তবে সে খুব করে চাইছে সত্য জানতে। পরী আর শায়েরের তো সুখে সংসার করার কথা, তাহলে ওদের পরিণতি এমন হলো কেন? প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, যার ফলে অস্থির লাগছে নাঈমের। পরী আর শায়েরের ঘরের কাছে গিয়ে সে ফিরে আসে। তার কোনো অধিকার নেই, তবুও একটা টান অনুভব করছে সে। পরী শায়েরের থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে। শায়ের চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখে যাচ্ছে এক মনে।
বাইরের মানুষগুলোর কত ব্যস্ততা, বহু লোকজনের সমাগম রাস্তায় জীবিকার নির্বাহের জন্য এক একজন এক এক দিকে ছুটছে। শায়ের ভাবছে তারও তো কিছু করতে হবে তার পরিজনের জন্য। শহরে তার বেশ পরিচিত লোক আছে, তাদের সাথে যোগাযোগ করলে ভালো একটা কাজ পেয়ে যাবে সে। এসব চিন্তা করছে সে। আপনি কি এত চিন্তা করছেন? শায়ের ফিরে তাকালো পরীর দিকে। আমার সব চিন্তাতে শুধু আপনিই পরিজান। কিভাবে আপনার সাথে আমি থাকতে পারবো এসব নিয়ে আমার সব ভাবনা। পরী হাসলো। ওর এই হাসিটা দেখতে কুৎসিত হলেও শায়ের মন প্রাণে জুড়িয়ে গেল যেন। আমাদের দূরত্ব বোধ হয় খুব শীঘ্রই বাড়বে মালি সাহেব। আল্লাহ আপনাকে আমাকে তাড়াতাড়ি আলাদা করে দেবেন। শায়ের পরীর পাশে গিয়ে বসলো। যদি কখনো আমাদের শরীর আলাদা হয়ে যায়, আমাদের মন কিন্তু আলাদা হবে না পরিজান। রাখাল পাগল হয়েও তার ভালোবাসা ভুলেনি। আর আমি তো সুস্থ মানুষ। একটু চুপ থেকে কিছু ভেবে শায়ের বলল, যারা আল্লাহর প্রিয় থাকে তাদের পরকালে সুন্দর হয়। আপনার পরকালও সুন্দর হবে, কিন্তু আমার পরকাল সুন্দর হবে না পরিজান। সেখানেও তিনি আমাদের আলাদা করে রাখবেন। পরি শায়েরের চোখে চোখ রাখে। পরীর সান্নিধ্য চায় শায়ের, তা ওই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। শায়ের শুধুমাত্র একটা জিনিস চায়, কিন্তু মনে হয় সে সারা দুনিয়াকে থেকেও বেশি কিছু চাইছে, যা পাওয়ার দুষ্কর। পরি কিছু বলছে না, তাই শায়ের বলে উঠল, আমি এখনো বলছি, আমি আপনার যোগ্য নই। তবু আমি বিনা আপনি কারো নন। আপনার শেষ ঠিকানা আমার বক্ষস্থল। আমার জন্য আপনি তো কত কিছুই করলেন। শেষ একটা কাজ করবেন, যেটা করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনার হাতে তুলে দিবেন। শায়ের চমকালো। শতযুগ অপেক্ষার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে আমাকে দিয়ে দেন, তো আমি আপনার জন্য শতযুগ অপেক্ষা করতে রাজি আছি। শতযুগ অপেক্ষা করতে হবে না আপনাকে। আল্লাহর নিকট ক্ষমা চান। আল্লাহ বলেছে তার বান্দা তার কাছে চোখের জল ফেলে ক্ষমা চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না, খারাপ মানুষদেরও ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না? জবাব না দিয়ে হাসল শায়ের। সে তার পরিজনকে পাওয়ার উপায় পেয়ে গেছে। এখন সে আর পিছু ফিরে তাকাবে না। শায়ের ভেবে নিয়েছে সে আর নূরনগর কিছুতেই ফিরে যাবে না। সেখানে পরীর জীবন সংকট রয়েছে। বাকি জীবনটুকু সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকবে। শায়ের তার এক বন্ধুর কাছে কাজের উদ্দেশ্যে গেছে, আর নাইম বাসায় রয়েছে। সে জানে শায়ের তাকে কিছুই বলবে না, তাই নাইম পরীকেই সব জিজ্ঞেস করবে। দ্বিধাবোধ হলেও পরীর ঘরের দরজায় কড়া নাড়ে নাইম। আমি আসতে পারি কি? অপ্রস্তুত ছিল পরী। ওড়না দ্বারা মুখমণ্ডল ঢেকে প্রস্তুত হয়ে নাইমকে ভিতরে আসতে দিল সে। নাইম চেয়ার টেনে বেশ দূরত্বে বসে পরীকে বলে, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি খারাপ লাগলে বলবেন। আমি ঠিক আছি, একটু খারাপ লাগছে না আমার। আপনার এরকম অবস্থা হলো কি করে? কোনো মিথ্যে আমি শুনতে চাই না। আশা করি সত্যটাই বলবেন। আমি নিজ হাতে ৩টা খুন করেছি ডাক্তারবাবু। আরও ২টো খুন আমি করব। ওদেরকে আমি কিছুতেই ছাড়ব না। সব বলবো আপনাকে। তার আগে আপনি বলুন, আপনি জেল থেকে ছাড়া পেলেন কিভাবে? কিছুক্ষণের জন্য বাকশক্তি লোপ পেল নাইমের। পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। ৩টা খুন করেছে পরী, আর তা এত স্থিরভাবে বলছে যেন হত্যাগুলো পুতুল খেলার মতো। নাইমকে চুপ থাকতে দেখে পরী বললে, আমি সব বলবো, তার আগে আপনি বলুন, আপনি কিভাবে ছাড়া পেলেন? আমাকে শেখর ছাড়িয়েছিল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শেখর আমার সাথে দেখা করতে যায়। আমি ওকে সব বুঝিয়ে বলি। বন্ধু তো, বিশ্বাস আমাকে করতেই হবে ওকে। শেখরই সব বলে আমাকে ছাড়ায়। তাহলে সে যখন আমাদের গ্রামে গেল তখন আপনার নাম বলল কেন? এরপর বোধহয় সেখান থেকে এসে ও আমার সাথে দেখা করে। বল, শেখর সেদিন জীবিত ফেরেনি নূরনগর থেকে। তার মানে শেখর আগেই আপনাকে ছাড়িয়েছে। সত্যি বলুন, আপনি কিভাবে জানলেন শেখর মারা গেছে? তাকে হত্যা করা হয়েছে। নাইম আরও চমকালো। কি বলছেন আপনি এসব? শেখর তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভুল। আপনার কথা শুনে এটা বুঝলাম যে শেখর আগেই জানতো আপনি নির্দোষ। তবুও সে নূরনগর গিয়ে মিথ্যে বলেছিল। কারণটা হলো সে আগেই আন্দাজ করেছিল যে আমার আব্বাই কিছু করেছে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শেখরকে আপনার বাবা হত্যা করেছিল। কিন্তু কেন? জমিদার বাড়ি সম্পর্কে আপনি কতটুকু সত্য জানেন? যা দেখেছেন তা আপনার চোখের ভ্রম মাত্র। আপনি কি জানেন পালককেও হত্যা করা হয়েছে? নাইম এবার অস্থির হয়ে গেল। পরীর মাথা ঠিক আছে তো? শেখরকে হত্যা করা হয়েছে এটা মানা যায়, কিন্তু পালককে হত্যা? এটা সে মানতে পারছে না। কৌতূহল হয়ে পরীর ডেকে রাখা মুখের পানে তাকিয়ে রইল সে। পরী এখনো স্থির হয়ে বসে আছে। তবে পরী শায়েরের কথাটা গোপন রেখেছে। পালক আর শেখরকে যে শায়ের মেরেছে সেটা জানতে পারলে নাইম চুপ করে বসে থাকবে না, তাই পরী সেসব তথ্য গোপন রেখেছে।
শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই নাঈমকে পরি বলে দিল। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হিসেবে সে নাঈমকে রাখতে চায়। তাই সব সত্য একমাত্র নাঈমকে জানিয়ে দিল পরি। সব শুনে নাঈম বলল, শায়ের আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তার ভালোবাসার গভীরতা আজও আমি মাপতে পারিনি। আমি আপনাদের সাথে থাকবো সবসময়। আমাকে বন্ধু ভাবতে পারেন। আমার একটা কথা রাখবেন? বলুন। আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। আমার কাজ শেষ হওয়ার পর আমি ফিরে আসব। ততদিন আপনি ওকে মানুষ করবেন। শায়ের কি আপনাকে আবার নূরনগর যেতে দিবে? আমার মনে হয় না। আমার সোনা আপা আর বিন্দুর হত্যাকারীদের শাস্তি আমি দিবই। ওরা শুধু মানুষ হত্যা করেনি, হত্যা করেছে আমার সুন্দর জীবন, আমার আম্মার মন। তাহলে ওদের ছাড়ি কিভাবে? পুলিশকে সব বলি আমি। আইন ওদের শাস্তি দিবে। তাতে আমার মন ভরবে না। আপনি সাহায্য না করলে কোনো সমস্যা নেই। আমি অন্য পথ খুঁজে নিব। নাঈম ওখানে আর বসল না। বাইরে বের হয়ে এলো। অবিশ্বাস্য লাগছে ওর কাছে সব। তাহলে তো খুবই খারাপ লোক পরীর বাবা। কিন্তু পরীকে একবার যখন নূরনগর থেকে এখানে আনা হয়েছে, তাই পরীকে আটকে রাখতে হবে। না হলে বিপদ শুধু পরীর নয়, রূপালী, পিকল আর জুম্মানের ও ঘোর বিপদ। নাঈম পায়চারি করছে। সে শায়েরের অপেক্ষা করছে। পরীর বিষয়ের কথা শায়েরের সাথে বলতে হবে। শায়ের ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। দরজা নাঈমই খুলে দিল। শায়েরকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। শায়ের জিজ্ঞেস করে, আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন? কিছু বলার ছিল আপনাকে। বলুন। পরীকে যথাসম্ভব আটকে রাখুন। ওকে নূরনগর যেতে দিয়েন না। পরিজান আপনাকে সব বলেছে, তাই না? নাঈম মাথা নিচু করে সায় দিল। বলেছে। আমাদের এখন এসব বলার সময় নয়। আমি জানি পরিজান আপনাকে সমস্ত সত্য বলেনি। না হলে এতক্ষণ আপনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেন না। এসব ব্যাপারে পরে কথা বলবো। শায়ের শায়েরের কথায় নাঈমও সায় দিল। শায়ের চলে গেল নিজ ঘরে। পরি তখন ঘুমাচ্ছিল। বেশ দুর্বল এখন পরির শরীর। তার উপর এখন বমি হয়। তবে খুব বেশি বমি হয় না। অসুস্থ শরীরে সামান্য বমি হতেই পরি আরো দুর্বল হয়ে পড়ে। তাই শায়ের চায় পরীকে একটু বেশি সময় দিতে। পরীকে ঘুমাতে দেখে শায়ের নিঃশব্দে পরীর পাশে গিয়ে বসে। হাত পা গলার ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে চন্দ্রকলঙ্কের ন্যায় ফুটে উঠেছে দাগগুলো। শায়ের হাত বোলায় পরীর গলায়। আমি ভাগ্যবান আপনাকে পেয়ে, আপনার ভালোবাসা পেয়ে। আপনি ভালোবাসেন বলেই আমি ভাগ্যবতী। পরী জেগে গেছে। পূর্ণ দৃষ্টিতে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। আপনি যদি ভালো কাজ করতেন তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। এরপর থেকে আমাদের জীবন সুন্দর করে গড়ার চেষ্টা করব। আপনি শুধু কথা দিন, নূরনগরে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না। কিছুক্ষণ শায়েরের দিকে চেয়ে থাকে পরী। তবে জবাবটা সে দিল না। পরীকে খাবার খাইয়ে দিল শায়ের। গর্ভবতী থাকায় ওষুধ খেতে পারবে না পরী। যে ওষুধগুলো খেতে পারবে সেগুলো খেলো সে। এজন্য সেরে উঠতে বেশ দেরি হচ্ছে। তবে শায়েরের ধৈর্য দেখে নাঈম বিস্মিত। ইস, সে যদি এভাবে কাউকে ভালোবাসতে পারত কতই না ভালো হতো। প্রতিনিয়ত সে পরী আর শায়েরের ভালোবাসার সম্মুখীন হয়। নাঈমের তখনও মনে হয়, শায়েরের জন্যই বুঝি পরীর জন্ম। ভালোবাসতে অট্টালিকার প্রয়োজন হয় না। তার প্রমাণ একমাত্র শায়ের। বাইরের দিক সামলে কিভাবে পরীকে সময় দেওয়া যায় সেটাই সবসময় শায়ের ভেবে চলে। 5 মাস পার হয়ে গেছে। তবুও শায়ের একটুও ধৈর্যহীন হয়ে পড়েনি। সর্বোচ্চ চেষ্টা করেছে পরীকে সুস্থ করার। শায়েরের প্রতি মোনাজাতে কেবল পরী ছিল। আল্লাহ বোধহয় ওর কথা শুনেছে। আগের থেকে অনেক সুস্থ পরী। মুখের পোড়া চামড়া উঠে গেছে সব। কিন্তু ওর চেহারা আগের মতো মাধুর্য নেই। শায়ের বিনা আর কেউ বোধহয় পরীর দিকে মুগ্ধ নয়নে তাকাবে না। তবে এতদিনে পরীকে নূরনগরের কথা ভুলিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন পরই শায়েরকে মালা, রূপালী, জুম্মানের কথা জিজ্ঞেস করলেও এখন আর করে না। নিজের শরীর আর অনাগত সন্তানের কথা ভেবেই দিন পার করছে সে। কিন্তু এতদিন পর একটা চিঠি পরীকে অস্থির করে তুলল। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল পরী। শুভ্র মেঘ সরে গিয়ে গগনে কালো আঁধার নেমে এসেছে। তপ্ত গরমে প্রকৃতি মুহূর্তেই বাতাসে ভরে গেছে। রাস্তায় পড়ে থাকা কাগজ আর ধুলোবালি উড়ছে। এই নির্মল বায়ু তাদের কোথায় নিয়ে থামাবে তাও তাদের জানা নেই। তারা শুধু ছুটছে। পরী জানালা দিয়ে তা অনেকক্ষণ যাবৎ দেখে চলছে। ওর জীবনটাও বোধহয় এরকম গন্তব্যহীন। ভালোবাসার পিছন পিছন সেই থেকে ছুটে আসছে সে। কিন্তু এর গন্তব্য কোথায় তা পরী জানে না। তার এসব ভাবনার মাঝেই আকাশ ভেঙে বাড়ি দ্বারা নেমে এলো ধরণীতে। স্যাঁতসেঁতে রাস্তাটা বিজিয়ে দিতে লাগলো।
মানুষগুলো ছোটাছুটি করে একটুখানি আশ্রয়ের জন্য, যাতে তারা এই বৃষ্টির পানি থেকে বাঁচতে পারে। জানালার পাশে দাঁড়ানো পরি। বৃষ্টির ছিটা তাকে ভিজিয়ে দিচ্ছে, তবুও সরে দাঁড়াচ্ছে না পরি। তার বড্ড ভালো লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পরি যদি নিজ ইচ্ছাতে না সরে দাঁড়ায় তাহলে ওকে সরানোর কেউ নেই। সায়ের ব্যতীত এই ঘরে কেউ আসে না, এমনকি নাইমও না। পরীর মুখে তার অতীত শুনেছিল যেদিন, সেদিন নাইমের সাথে পরীর শেষ দেখা ছিল। এরপর ওদের আর দেখা হয়নি। নাইমই সরে এসেছে। পরীর হাতের পত্রখানা ভিজে যাচ্ছে। ঠিক সেই সময়ে একটা হাত ওর হাতে ধরে টেনে নিয়ে আসে। হতবাক হয় না পরী, শুধু ভেজা নয়নের জোড়া মেলে ধরে সায়রের পানে। ঠান্ডায় ভেজা ঠোঁট জোড়ায় কাঁপছে ওর। সায়ের দ্রুত গামছা এনে পরীর শরীর মুছে দিতে দিতে বলতে লাগলো, নিজের অযত্ন কেন করছেন পরিজান? এভাবে ভিজলে আপনার শরীর খারাপ করবে। এই সময়ে একটু সাবধানে থাকতে হবে তো। শান্ত চোখে সায়েরকে দেখতে লাগলো। একটা মানুষের ঠিক কত রূপ থাকতে পারে তা দেখছেন পরী। সে বলে ওঠে, 28 নম্বর চিঠিটা আমি পেয়েছি। সায়েরের হাত আপনা আপনি থেমে যায়। ক্ষীণ নজরে পরীকে সে দেখতে লাগলো। খুব গোপনে সে আর নাইম মিলে চিঠিগুলো লুকিয়ে রেখেছিল যাতে পরীর হাতে না পড়ে। আজকে অসাবধানতার বশে পরীর হাতে তা পড়েই গেছে। 2 মাস যাবৎ 26টা চিঠি পাঠিয়েছে রূপালী, যা সায়েরা আড়াল করে রেখেছিল। আর আজ তাকে জবাব দিতে হবে। পরী সায়েরের বাহু আঁকড়ে ধরে বলল, আমাকে কেন মেরে ফেললেন না আপনি? তাহলে তো আমাকে এত কিছু দেখতে হতো না। নিজের বাবার বিকৃত রূপটাও দেখতাম না। কিছু না জেনেই মরে যেতাম। খুব ভালো হতো তাহলে। সায়ের পুনরায় পরীর শরীরে গামছা দিয়ে মুছে দিতে লাগলো। আপনি মৃত্যুকে সহজ ভাবলেও মৃত্যু কিন্তু এত সহজ নয়। আমাকে মারা তো সহজ ছিল। তাহলে আমাকে কেন মারতে পারল না কেউ? সায়ের মৃদু শব্দে হাসে। আপনাকে হত্যা করা ততটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন। আপনার বাবা অন্দরে আপনাকে মারতে পারত না। কেননা আপনার কেননা আপনার অনুমান প্রখর ছিল। অন্দরে কোনো পুরুষ পা রাখলেই আপনি তা অনায়াসে ধরে ফেলতেন। 4-5 জনের সাথে লড়াই করা আপনার কাছে কিছুই না। তার চেয়ে বড় কথা হলো, আপনার বাবা চায়নি আপনি সব জানুন। তবে আমি সবসময় পিছন থেকে আপনাকে রক্ষা করে গেছি। সেজন্য আপনাকে মারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কেন রক্ষা করেছেন আমাকে? আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। কিন্তু আমার আপনার সাথে বেঁচে থাকার ইচ্ছে আছে। কতগুলো চিঠি আপনার কাছে এসেছে, অথচ আপনি একটাবার আমাকে জানালেন না। আপনার কষ্ট হবে ভেবেই জানাইনি। এখন বুঝি আমার খুব ভালো লাগছে। আমি কি সুখী আছি খুব? সাহেব জবাব দিল না। আলমারি থেকে শাড়ি এনে পরীর হাতে দিয়ে বলে, শাড়িটা বদলে ফেলুন, না হলে ঠান্ডা লাগবে আপনার। রূপা আপা যে নূরনগর ফিরে এসেছে সেটা তো বলতে পারতেন। আমার আম্মা যে সেখানে ভালো নেই সেটা তো বলতে পারতেন। এতটা স্বার্থপর কেন হলেন? এবার বিন্দু বিন্দু রাগ দেখা দিল সায়েরের চোখে, কিন্তু পরীর সামনে তা প্রকাশ করল না। কেননা পরিজনের জন্য শুধু ভালোবাসা আছে। তাই সে বলে, দুনিয়াটা এমনই, একজনের কাছে ভালো হতে গেলে অন্যজনের কাছে বেঈমান স্বার্থপর হতে হয়। আমি স্বার্থপর হয়েছি। আপনার ভালোর জন্য আমি পুরো পৃথিবীর কাছে স্বার্থপর হতে প্রস্তুত। রাগ বেড়ে গেল পরীর। 2 হাতে চেপে ধরল সাহেরের পাঞ্জাবির কলার। আপনার ভালোবাসা আমার কাছে এখন বিষাক্ত দোয়া মনে হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। আমি তো একা ভালো থাকতে চাই না। আমি সবার সাথে ভালো থাকতে চাই। কিন্তু আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আপনার আর আমার মাঝে কাউকে চাই না। সায়ের পরীকে জড়িয়ে ধরতে গেলে পরী ধাক্কা দিল সায়েরকে। ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে। পাগল হয়ে গেছেন আপনি। পরিজান, আপনি শান্ত হন। কি শান্ত হব আমি? ওখানে আমার পরিবার বিপদে আছে আর আমি শান্তিতে আপনার সাথে সংসার করব? আপনি ভাবলেন কিভাবে? আপনার বাবা ওদের কোনো ক্ষতি করবে না। ওদের ক্ষতি করে আপনার বাবার কোনো লাভ হবে না। আপনি বের হয়ে যান। আমাকে একটু একা থাকতে দিন। পরীকে কিছুক্ষণ নিষ্পলক ভাবে দেখে বের হয়ে গেল সায়ের। বের হতেই নাইমের মুখোমুখি হয় সে। নাইম এতক্ষণ সবই শুনেছিল। সে সায়েরকে বলে, চিন্তা করবেন না, সব দ্রুত ঠিক হয়ে যাবে। বিপরীতে কথা বলে না সায়ের। নাইম আবার বলে, পরীর মতো আমারও একটা প্রশ্ন। পরীর বাবা তো ক্ষমতাশীল। এক্ষেত্রে পরীকে হত্যা করা আমার মতে সহজ ছিল। আপনি পরীকে সবসময় রক্ষা করেছেন, কিন্তু বিয়ের আগে। নাইম সম্পূর্ণ কথাটা বলার আগেই বুঝে গেছে সায়ের। সে বলে উঠল, আমার পরিজান সে। তার গায়ে কোনো আঘাত পেতে আমি এত সহজে দেব না। আপনি হয়তো জানেন পরিজানের ব্যাপারে। তবে জমিদারের পূর্বপুরুষদের নিয়ম ছিল অন্দরে যেন কোনো রকমের রক্তারক্তি না হয়। কিন্তু পরীর বাবা সেই নিয়ম ভঙ্গ করে নিজ মেয়েকে হত্যা করতে লোক পাঠায়।
কিন্তু তার জানা ছিল না যে পরিজান আর ৫টা সাধারণ মেয়ের মতো নয়। লড়াই করার সাহস আর শক্তি দুটোই আছে। প্রতিটা পদে পদে আড়ালে আমি পরিজানের ডাল হয়েছিলাম, আর এখন প্রকাশ্যে ডাল হয়ে দাঁড়াবো। ভাগ্যের জোরে এতদিন পরীকে বাঁচিয়েছেন আপনি, আর কতদিন বাঁচাতে পারবেন জানি না। তবে আমি আপনার আর পরীর সাথে আছি। আমাদের সাথে থেকে নিজের জীবনে বিপদে ফেলবেন না। আপনি যতটুকু করেছেন ততটুকুই যথেষ্ট। তাহলে আপনি কি করবেন এখন? নুরনগর যাবেন কি? না। দেখুন, রূপালী অনেকবার করে বলেছে আপনি যেন একটাবার সেখানে যান। নিজের জন্য ডাকেনি সে। তার ছেলে পিকুলের ভালো একটা ভবিষ্যতের জন্য ডেকেছে। জমিদারের অত্যাচার ওনারা সবাই সহ্য করতে পারবেন, কিন্তু ছোট্ট ছেলেটা তো ভবিষ্যৎ আছে নাকি? দীর্ঘশ্বাস ফেলে শায়ের, আমার সন্তান পৃথিবীতে আলো না দেখা পর্যন্ত আমি এক চুলও নড়ব না। আমার কাছে সবার আগে আমার পরিজান। সকাল হতে ঘুম থেকে উঠে পড়ে শায়ের। গতরাতে সে নাঈমের সাথে ঘুমিয়েছে। পরী বারণ করেছে বিদায় আর ওর ঘরে যায়নি। তবে সকাল হতেই পরীর ঘরে উকি দিতে ভুলে না সে। আশ্চর্যের ব্যাপার যে পরী ঘরে নেই। ভয়ে শায়ের কিংকর্তব্যবিমূঢ়। সে দ্রুত নাঈমকে ডেকে তুলল। দুজন মিলে রাস্তায় বেরিয়ে গেল তখনই। অলিগলি খুঁজতে থাকে ওরা। পরী কখন বের হয়েছে, কতক্ষণ ধরে বের হয়েছে তাও অজানা। শায়ের এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পাগল প্রায়। লোকজনের ভিড় ঠেলে সে সামনে এগিয়ে যাচ্ছে আর এক একজনকে জিজ্ঞেস করছে পরীর ব্যাপারে। নাঈম অন্যদিকে খুঁজছে। তবে বেশিক্ষণ খুঁজতে হলো না পরীকে। রাস্তার একপাশে বেঞ্চিতে বসে আছে পরী। কোনো টাকা পয়সা নেই ওর কাছে, তাই এখান থেকে বেশি দূর যেতে পারেনি। তাছাড়া পরীর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই ক্লান্ত দেহটা আর টেনে নিতে পারল না। দপ করে বেঞ্চের উপর বসে পড়ল। তার কিছুক্ষণ বাদেই শায়ের হাঁপাতে হাঁপাতে চলে এলো সেখানে। অবাক হলো না পরী। সে জানতো এমন কিছুই হবে। শায়েরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল সে। শায়ের পরীর পাশে বসে কিছুক্ষণ জিরিয়ে নিল। অনেক দৌড়েছে সে। পরীর পাশে বসে সে বলে ওঠে, চলুন। বলেই পরীর হাত ধরে শায়ের, কিন্তু পরী হাতটা ছাড়িয়ে নেয়। বলে, আমার বড় বোন মারা যাওয়ার অনেকগুলো বছর পর জানতে পারি তাকে হত্যা করা হয়েছিল। তারপর আমার বিন্দু খুন হলো, সাথে সম্পান মাঝিও। কিন্তু ওদের কারো বিচার হলো না। আমার রূপা আপার জীবনটাও জাতাকলে পড়ে গেছে। আর আম্মা, ওদের সবার শান্তির নীড় একমাত্র আমি। আর আমার শান্তি আপনি। আপনি কেন বুঝতেছেন না তাহলে? আমি কেন একটু শান্তি চাই? কেমন শান্তি চান আপনি? আপনার শত্রুদের হত্যা করে শান্তি পেতে চান? কিন্তু এখন তা সম্ভব নয়। পরিজান, আমাদের সন্তানের কথা আমাদের চিন্তা করতে হবে। আপনি মা হবেন আর আমি বাবা। এই সুখের জন্য আপনি কম চোখের জল ফেলেননি। আপনার কথা আল্লাহ শুনেছে। এই সুখকে ফিরিয়ে দেবেন না পরিজান। ফিরে চলুন আমার সাথে। এই পুরুষটির সামনে নিজের কঠোরতা বেশিক্ষণ ধরে রাখতে পারে না পরী। অশ্রুজলে ভাসে কপোলদ্বয়। যে পুরুষ ঠকায় তাদের চোখে অদ্ভুত মায়া আছে, যা নারীরা সহজে কাটাতে পারে না। শায়েরের চোখে ঠিক তেমনই মায়া আছে, যা পরীর কঠোরতা ভাঙার জন্য যথেষ্ট। কিন্তু শায়ের তো ঠকানোর পরেও পরীকে সমানতালে ভালোবেসেছে। আজকে দ্বিতীয়বারের মতো ওর অনাগত সন্তানের কাছে হেরে গেছে পরী। তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে শায়েরের সব কথা মেনে নিয়েছে। সব কিছু মেনে সে নাঈমের বাসায় থাকছে। মনের সব কষ্ট চেপে সে হাসি মুখে জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। অবিকল মায়ের মতোই হয়েছে সে। শায়েরের ইচ্ছে অনুযায়ী সন্তান তুলে দিল ওর হাতে। পুত্রের কানে আজান দিল শায়ের। খুশিতে মন প্রাণ জুড়িয়ে গেল তার। পদ্মপাতার জলের ন্যায় ক্ষণস্থায়ী হলো সেই খুশি। সুবনের বয়স 4 মাস হওয়ার পরই বুয়ার কাছে সুবনকে রেখে পড়ে আবারও হারিয়ে গেল অজানায়। বুয়ার কাছে একটা চিঠি দিয়ে গেল। সে যেন চিঠিটা শায়েরকে দেয়। বহুদিন পর নূরনগরে পা রাখে পরী। কিন্তু এখনো আগের মতোই আছে গ্রামটা। কিছুই পরিবর্তন হয়নি। পথে রাস্তার ধারে কদম গাছের দিকে তাকায় সে। সুখান এখনো সেখানেই বসে আছে। সোনালীর কবরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে পরী সামনের দিকে এগোয়। প্রতিটা পদে পদে পরীর অতীত মনে পড়ছে। পশ্চিম জঙ্গলের দিকে তাকাতেই সেই লোমহর্ষ ঘটনার কথা মনে পড়ল। বিন্দুকে পরী কোনোদিন ভুলবে না। সম্পান মাঝি খারাপ ছিল, কিন্তু সেও ভালোবেসেছিল বিন্দুকে। ভালোবাসা খারাপ মানুষকেও ভালো পথে নিয়ে আসে। কিন্তু মালা ব্যর্থ হয়েছে নিজ ভালোবাসায় স্বামীকে আটকাতে। পরী ভাবছে আর হাঁটছে। না জানি কোন অবস্থানে। বাড়ির সবাই রয়েছে। পথে যেতে যেতে অনেক পরিচিত মুখ ভেসে আসে। সম্পানের মা রাখিকেও দেখল। কেমন পাগলের মতো চেহারাখানা হয়েছে তার। ক্ষেতের ভিতর থেকে শাক পাতা তুলছে সে। ইন্দুকেও দেখল মহেশের হাত ধরে বাজার থেকে ফিরছে। লখা পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। বাবা আর দিদিকে দেখে সেও ছুটল।
পরি ভাবল, সবাই কি পিছনের কথা ভুলে গেছে? মনে থাকলে এত হাসি খুশি সবাই থাকতে পারতো কি? কিন্তু পরি তো কিছুই বলতে পারছে না। ভাবতে ভাবতে পরি পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে। ভিতরে ঢুকতে বুক কাঁপে না পরির। একটু মৃত্যুর ভয় সে না করে বিনা বাক্যে প্রবেশ করে সে। সিমেন্টে আবৃত সোনালির খাতায় কলম চালাচ্ছে পরি। গতকাল থেকে এসেই সে লিখছে। চার দেয়ালের ভিতর থেকে সে প্রয়োজন ব্যতীত একেবারের জন্য বের হয়নি। তবে তার আর শায়েরের ভালোবাসার প্রতিটা মুহূর্ত তুলে ধরছে সে, যেমনটা সোনালি তার রাখালের প্রতি অনুভূতি তুলে ধরেছিল। পরি খাতাটায় কিছু লিখত না, যদি রূপালীর লেখা থাকতো। সিরাজের প্রতি ভালোবাসা যে এখনো ওর রয়ে গেছে, যা দেখে ঘৃণা হলো পরের। তবুও তা ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাও কারো না কারোর প্রিয়। তাকেও কোনো নারী নিঃসন্দেহে ভালোবাসে। রূপালী সিরাজকে সে তালিকায় রেখেছে বলেই এখনো ভালোবাসে। তবে ভালোবাসা সত্ত্বেও রূপালী সিরাজকে শাস্তি দিয়েছে। রূপালী ওই খারাপ মানুষটিকে সত্যিই খুব ভালোবাসেছিল। কিন্তু কপালে ওর সুখ ছিল না। পরি বেশি কিছু লিখল না। তার লেখা শেষ করেই বই খাতার মাঝে চাপা দিল খাতাটা। কালকে জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার পরিবর্তন চোখে পড়ল পরীর। তবে আফতাব আর আখিরকে সে দেখল না। বাড়িতে এসে সে জানতে পেরেছে চিঠিগুলো রূপালী ইচ্ছাকৃতভাবে লেখেনি, তাকে জোর করে লিখিয়েছে আখির। না হলে মালার ক্ষতি করে দিবে সে। পরি বুঝল যে শায়ের এসব বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া করেনি। পরি বুঝতে পারে না কেন এত মিথ্যার পর্দা চারদিকে ছড়িয়ে আছে, কেন এই সুন্দর প্রকৃতিও সত্য বলে না। এসব ভাবতে লাগলো পরি। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে ভাবনা। মালার ডাকে বের হয়ে এলো সে। উঠোনে আসতেই বাকি সবাই একসাথে দেখতে পেল সে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে এগিয়ে গেল সে। বলল, সব গুছিয়ে নিয়েছো সবাই? মালা নিজের হাতের ব্যাগটা মাটিতে রেখে বলে, সব গুছাইছি। আর দেরি করিস না পরি, চল যাই। পরি সবাইকে নিয়ে অন্দর বেরিয়ে বৈঠকে গেল, কিন্তু সেখানে পৌঁছাতেই রক্ষীরা ওদের পথ আটকায়। পরি তাদের কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। পরি চেয়েছিল আফতাবের মুখোমুখি হতে, তাই ওরা অন্দরে ফিরে এলো। সারাদিন অন্দরে উঠোনে বসেই কাটিয়ে দিল সবাই। কুসুমের চোখের মুখে আতঙ্ক। সে বলে ওঠে, আপা, আমার ডর করতাছে। আপনার বাপে আমাগো যাইতে দিব না। তুই চুপ করে থাক কুসুম। আজকে ওই লোকটার সাথে আমার শেষ বোঝাপড়া। জেসমিন কাঁচুমাচু হয়ে বসে আছে এক কোণে। পরীর সাথে সেও জমিদার বাড়ির ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। যে গৃহে শান্তি নেই সেই গৃহে বসবাস অযোগ্য। তাই পরীর এক কথায় মালা, জেসমিন, কুসুম, শেফালি ও রূপালী বাড়ি ছাড়তে রাজি হয়। তারা সবাই অতিষ্ঠ। মালা বুঝতে পারে না হঠাৎই পরীর এই সিদ্ধান্ত নিল কেন। হয়তো পরীর পরিকল্পনা ভয়াবহ কিছু আছে, যা সম্পূর্ণ করার আগে ওদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে চাইছে। মালা নিজেও ধৈর্যহীন হয়ে গেছে, তাই পরীর ভরসায় সব ছাড়তে চাইছে। কিন্তু আফতাব কি বলবে? আদৌ কি ওদের যেতে দিবে, নাকি পরীর উপর আবার হামলা করবে? এইসব চিন্তাতে সারাদিন গেল সবার। বিকেলের দিকে আফতাব আখির দুজনেই এলো। তারা আগেই খবর পেয়েছে যে পরী জমিদার বাড়িতে ফিরেছে। দূর গ্রামে একটা কাজে গিয়েছিল তারা, তাই আসতে দেরি হয়েছে। দুই ভাই তৈরি হয়ে এসেছে। পরী স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো। আফতাব বলল, তাহলে আবার ফিরলে তুমি? তো এবার কাকে মারতে এসেছ? আমি কাউকে মারতে আসিনি, আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আমরা। আফতাবের পরিবর্তে আখির জবাব দিল, তাহলে গ্রামের লোকজন কি বলবে? কি বলবো সবাইকে? মুহূর্তেই পরীর চোখে রাগ দেখা দিল। আপনি চুপ থাকবেন, না হলে আমার পরিকল্পনা বদলে যেতে পারে। আপনার উপর আমার নজর পড়লে আপনারই বিপদ। অতঃপর আফতাবের দিকে তাকিয়ে বলে, আমি কোনো শত্রুতা করতে আসিনি। একজন পিতা তার কন্যাদের হত্যা করতে চায়, তা আমি এই প্রথম আপনাকে দেখলাম। যাই হোক, আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আমি চাই আপনি আমাদের যেতে দিন। আর কখনো এই গ্রামে আমরা পা দেব না। ভাই, পরীর কথা শুনবেন না। ও এখন সবাইকে সরিয়ে নিচ্ছে যাতে পরে আমাদের উপর আক্রমণ করতে পারে। আমি সব বুঝতে পারছি। পরী, তুই একবার যখন আমাদের জালে এসে পড়েছিস, তাহলে তোকে আমরা যেতে দিব না। দিনের বেলায় দিবাস্বপ্ন দেখিস না তুই। পরী হেসে গিয়ে বারান্দায় বসলো। আফতাব আখির কিছুই বুঝলো না পরী এহেন কাণ্ডে। আফতাব দেখলো পরীর ব্যতীত সবাই যার যার ঘরে চলে গেছে। এতেও আফতাব অবাক হলো, তবে তা আমলে নিল না। সে পরীকে বলে উঠল, তুমি যদি এখানে না আসতে তাহলে তোমাকে খুঁজে বের করতাম। এখন দেখে তুমি সহজেই ধরা দিয়েছ। আফতাবের কথায় পরী চোখ তুলে তাকালো, বলল, আমি কি সত্যিই আপনার মেয়ে, নাকি আপনিও আপনার ভাইয়ের মতো? হুঙ্কার ছাড়ে আফতাব। মুখ সামলে কথা বলো পরী। তোমার ভয় হচ্ছে না? আজ তোমাকে কঠিন মৃত্যু দেব আমি।
আপনার বাইকে তো আমি অকেজো বানিয়েছি, কিন্তু আপনার এই অবস্থা কে করলো? আফতাব তেড়ে এলো পরীর দিকে। তখনই একটা নারী কণ্ঠ ভেসে আসে। পরীর গায়ে হাত দিলে তোমার হাত ঠিক থাকবো না কইয়া দিলাম। আফতাবের চোখ গেল জেসমিনের দিকে। এতটা উন্মাদ হতে জেসমিনকে সে প্রথম দেখল। কৃষ্ণবর্ণ মুখখানাতে তেজি ভাবটা ফুটে উঠেছে। তার চেয়েও বড় কথা, জেসমিনের হাতে রয়েছে বড় তলোয়ারখানা। শুধু জেসমিন নয়, মালা, রূপালী, কুসুম আর শেফালিও রয়েছে। জেসমিন বলে ওঠে, অনেক তো দাপট দেখাইলেন, এইবার আমরা মাইয়া গো দাপট দেখেন। বড় আপা আর আমি কম সহ্য করি নাই। আইজ হয় আমগো যাইতে দিবেন, না হলে আপনার জান আমি নেমো। ভাবছিলাম স্বামী হত্যা মহাপাপ, এখন বুঝতে পারছি আপনার মতো স্বামী হত্যার সব চাইতে বড় পূর্ণ। জেসমিনের এইরূপ সবাইকে হতবাক করে দিয়েছে। শুধু পরি হাসছে। আখির আফতাবের কানে ফিস ফিস করে বলে, পরিস্থিতি ভালো না ভাই। সবাইকে পরি এসব বুঝিয়েছে। ওদের আজ ছেড়ে দিলে পরে আবার আমাদের ওপর হামলা করবে। পুলিশকেও বলতে পারে। তাই ওদের এখানেই শেষ করে দেওয়া উচিত। তাহলে গ্রামের লোকদের কি বলবো? সবাই যখন জানতে চাইবে কি বলবো? গ্রামের সবার সাথে তো আমরা পারবো না। ওসব পরে ভাবা যাবে। আপনি এক কাজ করুন, এখন সবাইকে বেঁধে ফেলুন। রাতের আঁধারে সবাইকে বাগান বাড়িতে নিয়ে শেষ করে দিব। আফতাব সব রক্ষীদের ইশারা করতেই তারা প্রথমে পরীর দিকে এগুলো। জেসমিন সামনে এসে সবাইকে বারণ করতে লাগলো, কিন্তু কেউই তার কথা শুনছে না। শেষে সে তলোয়ার চালিয়ে দেয়। পরীর মতো দক্ষ নয় জেসমিন, তাই তার হাতটা একজন রক্ষী বন্দি করে নিল তার হাত দ্বারা। পরী এক মুহূর্ত দেরি না করে লাথি মারে রক্ষীর বুক বরাবর এবং মালার থেকে ছিনিয়ে নেয় তলোয়ার। সাথে সাথেই একজনের বুক ভেদ করে পরী সেটা। তাজা রক্ত গড়িয়ে পড়ার সাথে সাথে সেও লুটিয়ে পড়ে মাটিতে। বাকি সবাই পিছিয়ে গেল। আখির দ্রুত বাইরে গিয়ে বাকি সবাইকে ডেকে আনে, যাতে পরীর বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। ঘটনায় সবকিছু দ্রুত ঘটতে লাগলো। আশেপাশে সবকিছু বুঝে ওঠা মুশকিল। এইসব দেখে ভয় পেল মালা। ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছে সে। বাপ মেয়ের যুদ্ধ শেষে কোন দিক মোড় নেবে? ওরা তো চলে যেতে চেয়েছিল, কিন্তু আফতাব তাতে বাধা দিয়ে সব গন্ডগোল পাকিয়ে দিল। পরীর সাথে মালা বাদে বাকি সবাই যোগ দিল। তবে এতগুলো লোকের সাথে পেরে ওঠা কষ্টকর। বাইরে থেকে লোকজন আরো আসার আগেই কুসুম অন্দরের লোহার দরজাটা আটকে দিল। রক্ষীদের হাতে শুধু লাঠি ছিল। অস্ত্র থাকে বাগানো বাড়িতে, কিন্তু পরী যে অন্দরের অস্ত্র রেখেছে তা জানা ছিল না কারো। অস্ত্র থাকার কারণে আফতাবের লোকদের কাবু করা খুব বেশি কঠিন হলো না। রক্তস্রোতে ভেসে গেল অন্দরের উঠোন। তবে সবার দেহেই প্রাণ আছে, কিন্তু জখম হয়েছে। এদের মধ্যে কেউ কেউ উঠে দাঁড়াতে পারছে না বিদায় মেঝেতে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর বোধ হয় ওদের প্রাণ পাখি উড়াল দেবে। পরিস্থিতি খারাপ দেখে আখির দরজা খুলে পালিয়ে যাচ্ছিল। রূপালী পিছন থেকে টেনে ধরে আখিরকে উদ্দেশ্য করে বলে, কুত্তার বাচ্চা, এখন পালাচ্ছিস কেন? আমাদের মারবি না? নারী শক্তি কখনো দেখেছিস? তবে আজ দেখ। রূপালী আখিরকে মারতে যাবে তখনই বাড়ি কিছুর আঘাত পড়ে দেহ শান্ত হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকালো আফতাবের দিকে। রক্ষীরা সব একদিকে সরে দাঁড়ালো। রান্নাঘর থেকে পাথর এনে রূপালীকে আঘাত করেছে আফতাব। পরি বোনের নিষ্প্রাণ দেহের দিকে তাকিয়ে রইল নির্বিশেষ। তখনই পরিচিত কণ্ঠস্বরে চোখ তুলে তাকালো। শায়ের আর নাইম এসে পৌঁছে গেছে। চোখাচোখি হলো শায়েরের সাথে পরীর, কিন্তু সে দৃষ্টি সাথে সাথে স্থির হয়ে গেল। রূপালীর তলোয়ারখানা পরীর পিঠে ঢুকিয়ে দিয়েছে আখির, কিন্তু পরী নির্জীব। শান্ত দৃষ্টিতে সে তার স্বামীকে শেষ দেখা দেখে নিচ্ছে। শায়ের পরিজান বলে চিৎকার দিয়ে এগিয়ে গেল। কারো ভাবনাতেও আসেনি আখির পরীকে আঘাত করে বসবে। আফতাব কাউকে হত্যা করার হুমকি করেনি। সবাইকে বাগান বাড়িতে নিয়ে শান্তভাবে হত্যা করে ওদের অঙ্গপ্রত্যঙ্গগুলো বিক্রি করে দিত। কিন্তু রূপালী আখিরকে মারতে গিয়েছিল বিদায় এই কাজ করতে হলো তাকে। তবে আখির যে শেষমেশ পরীকে আঘাত করবে তা আফতাব ভাবেনি। পরীকে আঘাত করে আখিরও বেশিক্ষণ শ্বাস নিয়ে দাঁড়াতে পারল না। জেসমিনের আঘাতে খণ্ডবিখণ্ড হলো আখিরের দেহখানা। পরীকে আঘাত করার সাথে সাথেই জেসমিন আখিরের পিঠে তলোয়ার চালিয়ে দেয়, যার ফলে সেও মাটিতে লুটিয়ে পড়ে। পরী মাটিতে পড়ার আগেই শায়ের তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে। বেশিক্ষণ শায়েরকে দেখতে পারল না পরী, এমনকি কিছু বলতেও পারল না। কিন্তু এই খোলা চোখ দুটো যেন অনেক কিছুই বলতে চাইছিল শায়েরকে। তারও বলা হলো না। পরী শুধু একটা কথাই বলতে পেরেছিল, তা হলো, আমার পরিবারের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেলাম, আপনি সবাইকে রক্ষা করবেন। পরীকে বুকে জড়িয়ে ধরে শায়ের খুব শক্ত করে ধরে। ওর চোখ থেকে জল গড়ায় না। তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে সে যেন শান্তি অনুভব করে। কিন্তু আজকের পর থেকে এই শান্তি শায়ের আর পাবে না। সে আস্তে করে বলে ওঠে, আমার দায়িত্ব কে নেবে পরিজান? আপনিহীনা আমি কিভাবে থাকবো? আর একটু থেকে গেলে হতো না?
শান্ত অন্তরের দেয়ালে বাড়ি খাচ্ছে শায়েরের কথাগুলো। প্রিয়তমাকে সে অনেক কথাই বলেছে। তার সাথে আর কটা দিন থাকার অনুরোধ করেছে খুব করে। কিন্তু প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর। চোখের জলে যদি প্রিয় মানুষটা ফিরে আসতো তাহলে পৃথিবীর কেউই সঙ্গীহীন হতো না। শায়ের আসতে খুব দেরি হয়ে গেছে। না হলে পরীকে সে নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করত। মুস্কান তার চোখের পানি আটকাতে পারেনি। শায়ের পরীর ভালোবাসার কাছে সে মাথা নত করে ফেলেছে। শায়েরের বলা প্রতিটা কথাই বেদনাদায়ক। নিজেকে তাই ধরে রাখা অসম্ভব। সে বেদনাত্মক কণ্ঠে বলে, পরী তাহলে জীবিত নেই? আর ওই খুনগুলো আপনি করেননি। তাহলে নিজের ঘাড়ে কেন সব দোষ নিলেন? আমার পরিজন তার পরিবারকে রক্ষা করতে বলেছিল। তাই করেছি আমি। এর বিনিময়ে আমি আমার পরিজনের কাছে চলে যাব। এর থেকে সুখবর আর কি আছে? জমিদার আফতাব তো বেঁচে ছিল। ওনাকে কে মারল? পরিজনকে নিয়ে চলে আসার পর ওনার ২ স্ত্রী তাকে খুন করেছে। ওনারা এখন কোথায়? আর পরীকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? শায়ের বেশ বিরক্ত হলো মুস্কানের কথায়। আপনি অনেক বেশি প্রশ্ন করেন। বিরক্ত লাগলেও আমাকে বলতে হবে। আমি আমার পরিজনকে নিয়ে নবীনগর ফিরে যাই। সেখানে তাকে কবর দেই এবং ৩ বছর সেখানে ছিলাম। তারপর পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুঝলাম না আপনার কথা। আপনি যদি ৩ বছর নবীনগর থাকেন, তাহলে পরীর মা, মালা ও জেসমিন কোথায়? আর জুম্মান পিকুলি বা কোথায়? জানি না ওনারা কোথায়, কিন্তু ওইদিন আমি সবাইকে বলেছিলাম ওনারা যেন দূরে কোথাও চলে যায়। মুস্কান আর শায়ের সামনে বসে থাকলো না। উঠে চলে গেল। নুরুজ্জামানও এতক্ষণ সব শুনছিল। সে বুঝতে পারে শায়ের নির্দোষ হয়েও নিজের ঘাড়ে সব দোষ কবুল করে নিয়েছে। মুস্কান নুরুজ্জামানের সাথে তার কেবিনে গিয়ে বসল। তারপর রেকর্ডারটা নুরুজ্জামানের কাছে দিল। গোপনে সে শায়েরের সব কথাই রেকর্ড করে ফেলেছে। নুরুজ্জামানের সেটা হাতে নিয়ে বলল, এই কেস এবার গড়বে। সবার আগে প্রধান আসামিদের গ্রেফতার করতে হবে। আমার মনে হয় আপনার স্বামী মানে ডক্টর নাইম সব জানে। আগে তাকে প্রশ্ন করতে হবে। বাদল দিনের মতো করে বৃষ্টি ঝরছে শহর জুড়ে। হঠাৎ বৃষ্টিতে এলোমেলো হয়ে গেল মানুষজন। অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই ভালো না, যেটা এই বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে। ফল-ফলাদির দোকানিরা তাদের জিনিসপত্র রাখতে ব্যস্ত। হাসপাতালের সামনেই সারিবদ্ধভাবে ফলের দোকান রয়েছে, কেননা রোগীর জন্য ফলের বিশেষ প্রয়োজন। আত্মীয়রা দেখতে আসলে ফল নিয়ে আসে। দোকানিরা কুল হারালো বৃষ্টির জন্য। ফলমূল বৃষ্টি থেকে আড়াল করতে লাগলো সবাই। এমনই সময় পুলিশের জিপটা থামলো। নুরুজ্জামান বৃষ্টি মাথায় তাড়াহুড়ো করে হাসপাতালের ভিতরে চলে গেল। ওনার সাথে মুস্কানও এসেছে। নাইম তার চেম্বারে বসে রুগী দেখছে। এই সময়ে পুলিশ দেখে সবাই স্বাভাবিকভাবেই নিল। কারণ দেশে খুন খারাপি অহরহ ঘটছে। হাসপাতালে পুলিশের আসাটা স্বাভাবিক। নাইমের ডাক এলো তাকে নুরুজ্জামান জরুরি তলব করেছেন। তবে এতে তার কোনো ভাবান্তর নেই। সামনের রোগীকে প্রেসক্রিপশন লিখে বিদায় করে দিয়ে নুরুজ্জামানকে ভিতরে ডাকে। নাইম হেসে তাকে বসার জন্য বলে। সাথে মুস্কানকে দেখে অবাক হলো না সে। নাইম বলল, আমি জানতাম আপনি আসবেন। কথাটা সে নুরুজ্জামানকে উদ্দেশ্য করেই বলে। নুরুজ্জামান কথার পিঠে জবাব দেয়, কিভাবে জানলেন যে আমি আসব? আমার মনে হয় আপনি যে জন্য এসেছেন সেই বিষয়ে কথা বলাই ভালো। নুরুজ্জামানের জেরে কাশলেন। শেহরানি শায়ের, যার ফাঁসি আগামীকাল রাত 11:45 হওয়ার কথা ছিল। কিন্তু আজ জানতে পারলাম যে খুনগুলোর দায়ে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই খুনগুলো সে করেনি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি সবটাই জানতেন, তাহলে কেন বলেননি আমাদের? আর পরী যে মারা গেছে সেটাও বলেননি কেন? আর কি কি লুকানো আছে সেটা আপনি বলুন। নাইম এক পলক মুস্কানের দিকে তাকিয়ে আবার নুরুজ্জামানের দিকে তাকালো। আজকে দেখছি আমাকে বাকিটুকু বলতে হবে। দেখুন, আমি চেয়েছিলাম শায়ের নিজের মুখেই সব বলুক। সে যে কতটুকু বলবে সেটাও আমি জানি। হ্যাঁ, আমি জানি শায়ের ওই খুনগুলো করেনি। পরীর ২ মা আর কাজের মেয়ে দুজনকে বাঁচানোর জন্য শায়ের নিজের ঘাড়ে দোষ নিয়েছে। পরী শায়েরের সম্পর্কে আপনি যতটুকু জানেন, আমি তার থেকেও বেশি জানি। ওরা একে অপরের পরিপূরক। ভালোবাসার প্রতিযোগিতায় সর্বক্ষণ দুজনের মধ্যে চলে। তাই পরীর কথাটা শায়ের ফেলতে পারেনি। আর আমিও তাই চুপ ছিলাম। নুরুজ্জামান রুষ্ট চিত্তে কণ্ঠ বলে, এতে আপনিও অন্যায় করেছেন জানেন কি? তাহলে অন্যায় আমি করেছি। যদি আপনি শাস্তি দিতে চান তো পারেন। আপনি এটা বলুন যে পরীর ২ মা ভাই কাজের মেয়ে দুটো এখন কোথায় আছে? আমি নিশ্চিত আপনিও জানেন ওরা কোথায়। মৃদু হাসে নাইম। শায়ের বোধহয় জানতো যে এরকম প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে। সেজন্য ওদের দায়িত্বটা প্রথমে আমাকে দিলেও পরে সে নিজেও ওদের সরিয়ে দেয় অন্য কোথাও। তবে এই মুহূর্তে আমি সত্যিই কিছু জানি না। মুস্কানকে
মুস্কানকে সাথে করে নূরজামান আবার থানার উদ্দেশ্যে রওনা হলো। নাইমকে করার মতো আর কোনো প্রশ্ন তার কাছে নেই আপাতত। পরে মনে পড়লে আবার আসা যাবে। ইতিমধ্যে শায়েরের ফাঁসি বাতিল হয়ে গেছে। ওপর মহলে শায়েরের বলা কথাগুলোর রেকর্ড পাঠানো হয়েছে। আবার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে উপর থেকে। গাড়িতে বসে মুস্কান বলল, এই হত্যাকাণ্ডের ৩ বছর পর শায়েরকে গ্রেফতার করেন আপনারা। আর বাকি ৩ বছর শায়ের কারাবন্দী হয়েছিল। তারপর ফাঁসির হুকুম আসে। হিসেবটা কেমন জানি অন্যরকম হয়ে গেল না? শায়েরকে ধরার পর ২ বছর ধরে ওর তদন্ত চলে। আইন এতই সহজ নাকি? শায়েরের ফাঁসির দিন আরো আগেই নির্ধারিত হয়েছিল, কিন্তু শায়েরের ইচ্ছা অনুযায়ী কালকের দিন ঠিক করা হয়। শায়েরের ইচ্ছা অনুযায়ী? এইটাই তার শেষ ইচ্ছা ছিল। আর মৃত্যুর আগে আসামিদের শেষ ইচ্ছা পূরণের নির্দেশ আদালত দিয়ে থাকে। শায়েরের ইচ্ছাটাও অদ্ভুত ছিল, তবু ১ বছর পিছিয়ে যায় ওর ফাঁসির। আর এখন ওর ফাঁসিই বাতিল। সময় বড়ই অদ্ভুত। সময়ের সাথে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে তো কেউ বেঁচে যায়। থানায় এসে ওনারা দুজনে আবার শায়েরের কাছে গিয়ে উপস্থিত হন। শায়ের এতক্ষণে টের পেয়ে গেছে যে মুস্কান সব সত্য বলে দিয়েছে। সে বলে উঠল, আপনি কাজটা ঠিক করলেন না। আপনিও কাজটা ঠিক করেননি। কেন নির্দোষ হয়েও দোষী হলেন? এখন আপনার এই খবর সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে। এমনটা করবেন না। পৃথিবীর কেউই যেন এই খবর না জানে। শায়েরের কথা বিস্মিত হলো মুস্কান। আপনি এখনো এসব বলছেন? আত্মত্যাগ করা যায়, কিন্তু আপনার মতো আত্মত্যাগ কজন করে? সেটাই এবার বিশ্ব জানবে। বিশ্ব আমার আত্মত্যাগ দেখবে না, তারা দেখবে বিশ্বাসঘাতকতা। আপনি এই খবর কাগজে ছাপালে সবাই জেনে যাবে পরিজনের বাবা কাকার হিংস্রতার কথা। মেয়েরা তাদের বাবা কাকাদের বিশ্বাস করতে পারবে না, ভাইকেও বিশ্বাস করবে না, আশেপাশে কাউকে ভরসা করবে না। তাহলে এইসব গোপন থাকাই শ্রেয়। দোষীরা তো শাস্তি পেয়েছেই। মুস্কান ভেবে দেখলো শায়েরের কথাগুলোই চিরন্তর সত্য। এই সমাজে প্রতিষ্ঠিত হতে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু বদনাম হতে ১ মুহূর্তও সময় লাগে না। এখন সবাই যদি জানে আফতাব পিতা হয়েও তার কন্যাদের হত্যা করেছে, তাহলে কোনো মেয়েই তার বাবাকে অন্ধবিশ্বাস করবে না। সব বাবা তো আফতাবের মতো হয় না, কিছু বাবা মেয়েকে রাজকন্যার মতো রাখে। শায়েরের কথায় ফের মুগ্ধ হলো মুস্কান। নুরুজ্জামান এবার শায়েরকে প্রশ্ন করল, তোমার শাশুড়ি এখন কোথায় আছে? কোথায় রেখে এসেছো তাদের? আমি জানি না তারা এখন কোথায় আছে, জানলেও বলতাম না। তুমি তো ওদের সরিয়ে নিয়েছো। এখন সত্য বলো। ৩ বছর ধরে আমি জেলবন্দি। আমি কিভাবে জানবো তারা কোথায় আছে? আমি তাদের সিলেটের গাড়িতে তুলে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে তারা কোথায় আছে তা জানা নেই। আর আপনারা ওনাদের সারা পৃথিবী উলটপালট করে খুঁজলেও পাবেন না। নুরুজ্জামানের রাগ হলো শায়েরের ওপর। তিনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন। ওনার কাছে কোনো ছবি নেই যা দিয়ে বিজ্ঞাপন দিবেন, কারণ ৩ বছর আগে শায়েরের শাশুড়ি শায়েরের নামে কেস লিখিয়ে উধাও হয়ে গিয়েছেন। শায়েরকে ধরতেই ৩ বছর লেগে গেছে। কোনো খোঁজ নিতে পারেনি নুরুজ্জামান। তখনই শুধু শায়েরকে ধরার চিন্তা ওনার মাথাতে ছিল। শায়ের যখন পুলিশের হাতে এলো, তখন পরীর পরিবারের খোঁজ শুরু হলো। কোথাও ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নুরুজ্জামান ভেবেছিল শায়ের বুঝি সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে যাবে, কিন্তু শেষমেশ শায়ের নিজের মুখেই তার দোষ স্বীকার করে নেয়। কিন্তু এখন এই কেসের মোড় ঘুরে গেছে। অতি শীঘ্রই শায়ের ছাড়া পেয়ে যাবে। শায়েরের মুখ থেকে আশানুরূপ আর কোনো উত্তর পাওয়া গেল না। আর না গেল নাইমের থেকে। নুরুজ্জামানের সন্দেহ শায়েরের উপর থেকে গেল। সে শায়েরকে ছাড়ল না, যতক্ষণ না পর্যন্ত প্রত্যক্ষ আসামি ধরা পড়ছে। ততক্ষণ পর্যন্ত শায়েরকে কারাবন্দী হয়ে থাকতে হবে। কিন্তু মাস দুয়েক যেতে না যেতেই ওপর মহল থেকে চাপ দিচ্ছে শায়েরকে মুক্তি দেওয়ার। কেননা বিনা দোষে শায়ের ৩ বছর জেল থেকেছে। আর এখন তাকে আটকে রাখার কোনো মানেই হয় না। বাধ্য হয়ে শায়েরকে মুক্তি দেওয়া হলো। ছাড়া পেয়ে শায়ের সর্বপ্রথম নাইমের বাসায় গেল। নাইমও তার অপেক্ষাতেই ছিল। শোভনকে কোলে নিয়ে বসে আছে মুস্কান। এই ছোট্ট ছেলেটাকে আদর দিয়ে বড় করছে সে। মা না হয়েও মায়ের আদর স্নেহ দিয়েছে। আজ সে কিভাবে শোভনকে শায়েরের কাছে দিয়ে দেবে? বুক ভেঙে কান্না আসছে ওর। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। শোভন অনেকবার জিজ্ঞেস করেছে মুস্কান কাঁদছে কেন। কোনো উত্তর দিতে পারেনি সে। শুধু অশ্রুসিক্ত নয়নে শোভনের দিকে তাকিয়ে রইল। দরজা খুলে শায়েরকে ভিতরে আনলো নাইম। শায়েরকে দেখে কেঁপে উঠল মুস্কান, দুহাতে আঁকড়ে ধরল শোভনকে। অচেনা মানুষের আগমন ঘটতেই শোভন প্রশ্ন করে বসে, ইনি কে আম্মু? সবার দৃষ্টি ঠেকলো শোভনের মুখপানে। নাইম কোনো ভনিতা না করেই জবাব দিল, তোমার আব্বু। ছোট্ট শোভন অবাক চোখে দেখলো শায়েরকে। শুভ্র পাঞ্জাবিতে আবৃত পুরুষটির মুখ ভর্তি দাড়ি, চুলগুলো এলোমেলো, কিন্তু চোখের দিকে তাকাতেই স্থির হলো শোভনের দৃষ্টি। হিসেব মিলাতে পারছে না শোভন। মুস্কানের কোল থেকে নেমে এসে নাইমের হাত ধরে বলল,
আমার আব্বু তো তুমি, তাহলে এই লোকটা আমার আব্বু হলো কিভাবে? নাঈম হাঁটু গেড়ে শোভনের সামনে বসে পড়ে দুহাতে শোভনের গাল দুটো ধরে বলে, দেখো বাবাই, আমরা সব সময় চোখে যা দেখি আর কানে যা শুনি তা সত্য হয় না। যেরকম তুমি এতদিনে আমাদের মা বাবা বলে চিনে এসেছো, তারা তোমার মা বাবা নয়। তোমার বাবা ওই যে লোকটা দাঁড়িয়ে আছে উনি। আজ আজ ওনার সাথে তুমি চলে যাবে। একদম মন খারাপ করবে না। শোভন কি বুঝলো তা জানে না নাঈম। তবে শোভন বলে উঠল, তাহলে আমার আসল মা কোথায়? আমাকে তোমাদের কাছে কেন দিয়ে গেছে? তোমার সব প্রশ্নের জবাব তোমার আব্বুই দিতে পারবে। যাও তোমার আব্বুর কাছে। নাঈম আর মুস্কানকে করুণ চোখে দেখে সে সায়রের কাছে গেল। সায়র এতক্ষণ চুপ থেকে ছেলেকে দেখছিল। কতটা সহজে সব মেনে নিল। ছেলেটা পরীর স্বভাব পেয়েছে বটে, কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন। শোভনকে কোলে তুলে নিল সায়র। গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল ছেলেকে। বাবার গলা ধরে কাঁধে মাথা রাখল শোভন। বাবা বাবা গন্ধ পাচ্ছে, তাই শক্ত করে বাবার গলা ধরে রেখেছে সে। সায়ের চলে যাওয়ার আগে নাঈম মুস্কানকে উদ্দেশ্য করে বলে, আমি জেল থেকে ছাড়া পেতে চাইনি, কিন্তু যখন পেয়েই গেছি তখন আমি আমার ছেলেকে নিয়ে আলাদা দুনিয়ায় চলে যাব। আপনাদের ধন্যবাদ এতদিন আমার এই সম্পদকে আগলে রাখার জন্য। আপনাদের এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। সায়ের চলে যেতেই নাঈম বসে পড়ল মেঝেতে। এতক্ষণ বহু কষ্টে নিজেকে সামলেছে সে, কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারল না। এতদিন যাকে সন্তানের স্থানে রেখেছিল তাকে আজ দূরে সরিয়ে দিল। মুস্কান নাঈমের পাশে বসে কাঁদতে লাগলো। মুস্কানের কষ্ট যেন একটু বেশি লাগলো। নাঈম এক হাতে মুস্কানকে বুকে টেনে নিল। কষ্টের মাঝেও একটুখানি শান্তি অনুভব করলো মুস্কান। মানুষের একদিক দিয়ে কষ্ট আসলে অন্য দিক থেকে সুখ আসে। আজ শোভন চলে গেছে, কিন্তু নাঈম কাছে টেনে নিল মুস্কানকে। সেদিনের পর আরো 5 মাস কেটে গেল। নুরুজ্জামান সবসময় সাহেরকে চোখে চোখে রাখতো আড়াল থেকে, যদি কোনো খবর পাওয়া যায়। কিন্তু না, কোনো খবর পাওয়া গেল না। সাহের ছেলেকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে। এতে বিরক্ত নুরুজ্জামান। কেসটা এত দূরে এসে থেমে গেল যেন। আর কোনো তথ্যই পাচ্ছে না তিনি। শুধুমাত্র একটা খবর তিনি পেয়েছেন। সেটা হলো জুম্মান ওর বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেশ ছেড়ে চলে গেছে। তাও বছরখানেক আগে। আর কিছুই জানা যায়নি। তাই এই কেস আপাতত বন্ধ। নতুন বাড়িতে বাবার সাথে বেশ কাটাচ্ছে শোভন। মুস্কান আর নাঈম প্রায়শই দেখা করতে আসে শোভনের সাথে। এভাবেই ওদের দিন কাটছে। একদিন সকালবেলা হলুদ খামের চিঠি হাতে সায়রের কাছে এলো শোভন। চিঠিটা সায়রের দিকে এগিয়ে দিল শোভন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চিঠিটা খুলল সে। 7 বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। আপনার শাস্তির মেয়াদ শেষ। বাগানে অসংখ্য ফুল ফুটে আছে, কিন্তু মালির অভাবে তা খুব তাড়াতাড়ি ঝরে পড়তে চলেছে। সৌন্দর্য শূন্য হতে চলেছে মন বাগান। শূন্যতা খুব দ্রুতই পূর্ণতা পেতে চাইছে। এই দূরত্ব কি ঘুচবে না? চিঠিটা পড়ে মৃদু হাসে সায়ের। বাবার হাসি দেখে শোভন জিজ্ঞেস করে, কার চিঠি ছিল আব্বু? শোভনকে কাছে টেনে নিল সায়ের। বুকে জড়িয়ে ধরে শুধালো, নতুন দিনের সূচনা হতে চলছে আমার রাজকুমার। আমাদের গন্তব্য এখনো শেষ হয়নি। তুমি সফরের জন্য তৈরি হও। এলোকেশই রাখি। শাক তুলতে রাস্তার ধারে এসেছি। রাস্তার পাশে পাটখড়ির তৈরি জানালাগুলো বাঁশের সাহায্যে দাঁড় করানো। পুঁইশাক গাছের লতাগুলো ছড়িয়ে আছে চারদিকে। বেশ দেখতে হয়েছে। বাইয়ের গাড়ি বসে আর কতদিন খাবে সে? বাইয়ের বউ কথা শোনাতে পারলেই বাঁচে। তাই শাক সবজি চাষ করে 2 টাকা রোজগার করে। সম্পান থাকলে কি এই দুর্দিন দেখতে হতো? ছেলেটা অভিমান করে তাকে ছেড়ে চলে গেছে। সেই সময়ে লখা যাচ্ছিল সেখান দিয়ে। হাতে তার গাঁদা ফুলের মালা। রাখির মনে পড়ে গেল আজ ইন্দুর ছোট ছেলেরা অন্নপ্রাশন। মহা ধুমধামে তা পালন করা হচ্ছে। রাখি মনে মনে ভাবে, যদি বিন্দু সন্তান থাকতো তাহলে ওদের ঘরেও সন্তান থাকতো। লখা রাখিকে দেখে জিজ্ঞেস করে, কি বা আছো মাসি, শরীর বালা তো? রাখি মলিন হাসিতে জবাব দিল, বালা রে লখা, ইন্দুর পোলা কি বালা আছে? ভালোই আছে, তুমি একটু পরে যাইও কিন্তু। আমার খাড়ানের সময় নাই। লখা দ্রুত পায়ে প্রস্থান করে। লখার চলে যাওয়ার পরপরই চুলদাড়ি ভর্তি একটা পাগলের আবির্ভাব হলো। চুলদাড়ি এতই ঘন যে তাকে চেনার উপায় নেই। চেহারাও বিচ্ছিরি অবস্থা। গ্রামের কিছু ছেলে মেয়ে পাগলটাকে উত্ত্যক্ত করছে, আর তার পিছু পিছু আসছে। রাখি আবার মুখ ফেরালো। এই পাগলটাকে দেখে ঘৃণা হচ্ছে তার। কি নোংরা! সুখানের পর আরো 2 জন পাগল নূরনগরে দেখা দিয়েছে। তারা কোথা থেকে এসেছে, নাম কি তা কেউই জানে না। চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই। এতে গ্রামের কোনো ব্যক্তি মাথা ঘামায় না। পাগলের আবার কিসের পরিচয়? রাখি শাক তুলে নিয়ে চলে গেল। পিছন ফিরে ছেলে মেয়েগুলোকে হাসি ঠাট্টা করতে দেখলো সে। আস্তে করে বলে উঠল, যেমন কর্ম তেমন ফল।
যে রাজ্য চায় সে হয় ভিখারি। চোখের জল মুছে রাখি নিজ গন্তব্যে চলে গেল। শোভন আজকেও একটা হলুদ খামের চিঠি পেল। পিয়ন চিঠিটা দিতেই উলটপালট করে দেখল সে। চিঠিটা কোথা থেকে এসেছে তা দেখতে চাইল, কিন্তু প্রেরকের কোনো ঠিকানা নেই। বিরক্ত হলো শোভন। নাকের ডগা ক্রমশ লাল হতে লাগলো তার। সামনের দোকানে চিনি কিনতে গিয়েছিল সে। সায়ের বারণ করা সত্ত্বেও সে চিনি কিনে বাসায় ফিরেছিল। বাসার গেটের সামনে এসে দাঁড়াতেই পিয়ন চিঠিটা ধরিয়ে দিয়ে গেল। শোভন দৃঢ় পায়ে ঘরে ঢুকতেই চেয়ারে বসা নুরুজ্জামানের দিকে চোখ গেল ওর। সায়ের সাথে হাত নাড়িয়ে কথা বলছিল তিনি। চিঠিটা মুড়িয়ে মুখ বন্ধ করে নিল সে। যথাস্থানে চিনি রেখে সায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে। নুরুজ্জামান এতক্ষণে শোভনকে খেয়াল করে। শোভন পকেট থেকে চিঠিটা বের করে সায়ের দিকে তুলে ধরে বলে, আব্বু, তোমার চিঠি এসেছে। সায়ের থমকালো। নুরুজ্জামানের সামনেই দিতে হলো চিঠিটা। বিন্দু বিন্দু গাম দেখা দিল সায়েরের কপালে। ছো মেরে চিঠিটা নুরুজ্জামান কেড়ে নিলেন। খাম খুলে চিঠি বের করে পড়তে লাগলেন। তবে লেখাগুলো পড়ে তার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল। তারপর সায়েরের দিকে সেটা এগিয়ে দিল। সায়ের বেবাচেকা খেয়ে গেল। সে নিজেও পড়া শুরু করলো। আমি তোমাকে খুব ভালোবাসি আব্বু। তুমি পৃথিবীর সেরা আব্বু। আমাকে কত আদর করো। আমি তোমার সাহসী রাজকুমার। চোখ তুলে সায়ের ছেলের দিকে তাকালো। শোভন খিলখিল করে হেসে উঠল। তাজ্জব বনে গেল নুরুজ্জামান। তিনি এসেছিল সায়েরের সাথে কেস নিয়ে আলোচনা করতে, কিন্তু আশানুরূপ কিছুই পেল না। উল্টে বোকা বনে গেল। সে ভেবেছিল এই চিঠিতে বোধহয় কিছু আছে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। নুরুজ্জামান চলে যেতেই শোভন পকেট থেকে আসল চিঠিটা বের করে দিল। সায়ের বেশ অবাক হলো ছেলের কাণ্ডে। এতটা চতুরতার সাথে কাজটা করলো কিভাবে সে? ভয় পাইয়ে দিয়েছিল। মায়ের মতোই হয়েছে একদম। সায়ের হাসলো আবার। শোভন জিজ্ঞেস করে, আমরা কবে যাচ্ছি আব্বু? খুব শীঘ্রই যাব আমার রাজকুমার। তোমার জন্য অনেক বড় উপহার আছে সেখানে। উপহারটা কি তা আমি জানি। তুমি জানো কিভাবে? শোভন কিছু বলল না, চুপ করে নিজের ঘরে চলে গেল। স্কুল ব্যাগটা খুলে একটা খাতা সে বের করলো। সিমেন্টের মলাটে খাতাটা শোভনের অনেকবার পড়া হয়ে গেছে। বাংলার রিডিং সে ভালো করেই পড়তে পারে। শোভন এই খাতাটা মুস্কানকে অনেকবার পড়তে দেখেছে, তাই নিজের ব্যাগে করে খাতাটা নিয়ে এসেছিল। এই খাতাটা অনেকবার তারও পড়া হয়েছে। শেষে কিছু বাক্য পড়ি শোভনের জন্য লিখে গেছে। আমার রাজকুমার, আল্লাহর অনুমতিতে আমাদের আবার মোলাকাত হবে। সেই লেখাটায় হাত বুলিয়ে খাতাটা বুকে চেপে ধরল, মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে আম্মি জান। দরজার আড়ালে দাঁড়িয়ে সায়ের ছেলের কথা শুনে এতটা বুদ্ধিমত্তার অধিকারী এই ছেলে, যা সায়েরকে প্রতি পদে পদে বিস্মিত করে দিচ্ছে। নুরুজ্জামানকে যেভাবে গোল খাওয়ালো, ভাবতেই হাসি পেল ওর। মুস্কানকে তাড়া দিচ্ছে নাইম। তৈরি হতে সময় লাগছে বলে মৃদু দমকাচ্ছে। আপাতত নাইমের কথায় পাত্তা দিচ্ছে না মুস্কান। সবুজ রঙের শাড়িটি পরিপাটি করে পরে তারপর বের হলো সে। আজকে দুজনে কাজ থেকে ছুটি নিয়েছে, কিন্তু মুস্কান জানে না নাইম তাকে এখন কোথায় নিয়ে যাবে। অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলেনি স্বামীর কাছ থেকে। তাই হতাশ হয়ে নাইমের পিছু ধরে সে। মুস্কান একটা হাত চেপে ধরে নাইম। এতে মৃদু হাসি ফুটল মুস্কানের উষ্ঠদরে। নাইম রিকশা ডেকে ওতে উঠে পড়ে। মুস্কানের এতদিনে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী। এতগুলো বছর শোভন ছাড়া নাইম কিছুই বুঝেনি, কিন্তু আজ নাইম মুস্কানের এত কাছে এসেছে। ভালোই লাগছে মুস্কানের। এতদিনে অন্তত স্বামী স্ত্রীর সম্পর্কটা গাঢ় হয়েছে। রিকশা থেকে নেমে ট্যাক্সি নিল ওরা। নাইম এখনো মুখ খোলেনি। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্যাক্সি থামে। মুস্কান অবাক হয়ে চারদিকে দেখে। সাংবাদিক হওয়ার দরুন দেশের সব জায়গাতেই সে গিয়েছে। এই স্টেশন থেকে ঢাকা টু কলকাতার ট্রেন ছাড়ে, মানে ভারত যাওয়ার ট্রেন। মুস্কান অবাক হলো এই ভেবে যে নাইম এখানে কেন আসলো। মুস্কানকে সাথে নিয়ে আসার কারণ কি? নাইমের তো কোনো আত্মীয় ভারত থাকে না, তাহলে এখানে আসার কারণটা কি? এইসব ভাবতে ভাবতেই হাতে টান পড়লো। নাইম ওর হাত ধরে স্টেশনের ভেতরে নিয়ে গেল। মুস্কানও পা চালায় নাইমের পিছু পিছু। কিছু দূর গিয়ে সায়েরকে দেখেই থমকে যায় সে। সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সায়ের। হাতা কোণে পর্যন্ত গুছানো, চোখে সুরমা দেওয়া, ঠোঁটে সুন্দর হাসি। পরীর বলা মালের সৌন্দর্য চোখের সামনে দেখছে সে। পরীর বর্ণনা হুবহু মিলে গেছে। তবে মুস্কান আরো অবাক হলো শোভনকে দেখে। অবিকল বাবার বেশ ধারণ করেছে সে। টানা টানা চোখে সুরমা পড়েছে বাবার মতো। সাদা পাঞ্জাবি গায়ে চড়ানো। মুস্কানকে চোখে পড়তেই শোভন দৌড়ে গিয়ে ওর কোলে উঠে পড়ল। মুস্কান শোভনকে বুকে জড়িয়ে ধরে নাইমের দিকে তাকালো সে। নাইম বুঝলো এবার তার চুপ থাকলে চলবে না। সায়ের শোভনকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছে। ওখানেই থাকবে ওরা।
বিস্ময় ভীমর মুস্কান। তাহলে তো আর ওর দেখা হবে না শোভনের সাথে। ওর চোখের পানি আটকাতে পারেনি সায়ের আর শোভন। ট্রেন ছাড়ার সময় আসতেই নিজ কামরায় গিয়ে বসে ওরা। শোভন জানালা দিয়ে উঁকি দিয়ে শেষবারের মতো নাইম মুস্কানকে বিদায় জানায়। অতপর সায়েরকে বলে, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, তাই না আব্বু? ছেলের কথায় মুচকি হাসলো সায়ের। অবশ্যই। সবকিছু একসাথে পাওয়া অসম্ভব। দুনিয়াকে তুমি যা দেবে দুনিয়াও তোমাকে তাই দেবে। তুমি দুনিয়াকে কি দিয়েছ আব্বু, যার জন্য এতদিন কষ্টে ছিলে? দীর্ঘশ্বাস ফেলে সায়ের জবাব দিল, কিছু সময়ে আমি দুনিয়াকে কষ্ট দিয়েছিলাম, তাই আমিও কষ্ট পেয়েছি। তবে আমি ভালোবাসাও দিয়েছি। তাই তো এখন বাকি জীবনে দুনিয়াও আমাকে ভালোবাসা দিবে। কিন্তু আমি সবসময় এই দুনিয়াকে ভালোবাসা দিব। ছেলের কথায় হাসল সায়ের। লম্বা ভ্রমণ শেষে ট্রেনটি ভারতে পৌঁছালো। তবে কলকাতা স্টেশনে নামলো না সায়ের। আবার নতুন গন্তব্য ধরল ট্রেনটি। এবার গিয়ে থামলো জলপাইগুড়ি স্টেশন। ব্যাগ থেকে গরম কাপড় বের করে দুজনেই পরে নিল। শীত শীত ভাবটা আরো এগোলেই আস্তে আস্তে তীব্র হবে। যদিও এখন অনেক কম শীত করছে। স্টেশন থেকে নেমে দার্জিলিং এর বাস ধরে সায়ের। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর কার্শিয়া শহরে 53 কিলোমিটার দূরের পথ। মধ্যপ্রহরের শেষের দিকে কার্শিয়াং এর বাসে ওঠে ওরা। বাকি রাতটুকু বাকি রাতটুকু বাসেই কাটে বাবা ছেলের। পাহাড়ি রাস্তা, তার উপর প্রচণ্ড শীত। ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে সায়ের। গরম কাপড় পরা সত্ত্বেও উষ্ণতা দিতে চাচ্ছে সে। সুবন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবার বুকে। গন্তব্যে পৌঁছেও সুবনের ঘুম ভাঙল না। তখন ফজরের আজান পড়েছে। ছেলেকে কোলে তুলে নিয়ে আরেক হাতে ব্যাগ ধরে বাস থেকে নেমে পড়ল সে। গাড়ি নিয়ে হাজির হলো ছোট্ট একটা বাড়ির সামনে। এতক্ষণে সুবনের ঘুম ভেঙে গেছে। দরজায় টোকা দিতেই একটা যুবক এসে দরজা খুলে দিল। সুবনের কাছে সম্পূর্ণ অচেনা এই যুবকের চেহারা। তবে যুবকটা যেন সায়েরকে চেনে। কারণ সায়ের হাসছে সামনের যুবককে দেখে। কিছু বুঝে ওঠার আগেই অচেনা পুরুষটির কোলে তুলে নিল সুবনকে। কিছু বলছে না সুবন। শুধু চেয়ে চেয়ে দেখছিল সবকিছু। ঘরের ভিতরে ঢুকতে আরো কয়েকজন নতুন মুখের সম্মুখীন হলো সে। কাউকেই চিনতে পারছে না সুবন। এই ভোরবেলা কি তার জন্যই এই মানুষগুলো জেগেছিল? কিন্তু কেন? এরা কারা? এক মনে এসব ভেবে চলছে সে। বাবার দিকে তাকিয়ে দেখল, ওর বাবাও অস্থির নয়নে আশেপাশে চোখ বোলাচ্ছে। সায়রের অস্থিরতা দেখে অচেনা যুবকটি বলে উঠল, সে ঘরে নেই, সে পাহাড়ে। বাক্যটা শেষের সাথে সাথে সায়রের অস্তিত্ব যেন মুহূর্তে মিলিয়ে গেল। সায়রে ছুটল পাহাড়ের দিকে। তবে তাকে কেউ বাধা দিল না। বাধা দেওয়ার সাহস যেন কারোর নেই। প্রকৃতিও চায় সায়রের পদচারণ পাহাড়ে পড়ুক। শীতের কুয়াশাগুলো যেন সাক্ষী থাকতে চায় উতলা পুরুষের ভালোবাসার। তাই তারাও সায়রের সাথে দিয়ে যাচ্ছে পাহাড়ে। গন্তব্য যখন শেষ হলো, দূরে একটা নারীর অবয়ব ভেসে উঠল। এই শীতের মধ্যেও নারীটির শরীরে নেই শীত নিয়ন্ত্রিত বস্ত্র। পাতলা শাড়ি পরে সে খোলা চুলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। কোমল হাতে সে স্পর্শ করছে চা পাতাগুলো। কচি পাতা ছিঁড়ে রাখছে হাতে থাকা ছোট্ট ঝুড়িতে। কিছু পল থেমে গিয়ে বিমি পায়ে সামনে এগুচ্ছে সায়ের। ঠোঁট জোড়া প্রসারিত করে সে একটা শব্দ উচ্চারিত করলো। নারীর অবয়বটার হাত থেমে গেল। সূর্য এখনো দিগন্তে দেখা দেয়নি। সহজে দেখা দিবে বলে মনে হয় না। কুয়াশাচ্ছন্ন চারদিক। দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছে না। যদিও কার্শিয়াং এর শীত দার্জিলিং এর মতো তীব্র নয়, এখানকার আবহাওয়া সারা বছরই আরামদায়ক। তবুও আজ যেন কুয়াশা আর শীত অন্যদিকের তুলনায় একটু বেশি। কাছের কিছুই স্পষ্ট দেখা যায় না। দুআশা লাগছে সব। প্রকৃতিও যেন অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে ধরণীতে। সেজন্যই বোধহয় কুয়াশাচ্ছন্ন পৃথিবীটা মোহনীয় লাগছে। ধীরপায়ে সামনে এগিয়ে যাচ্ছে সায়ের। নারী অবয়বটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তাই সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কুয়াশা ভেদ করে সে এলোকেশী তনয়ার সামনে এসে দাঁড়ালো। 7 বছর পর মধুরতম কণ্ঠস্বর সায়েরের কানে পৌঁছালো। আসসালামু আলাইকুম মালি সাহেব। বহুদিনের তৃষ্ণা যেন নিবারণ হতে চলেছে সায়েরের। তবুও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। শুষ্ক গলায় সালামের উত্তর দিয়ে দিল সে। ওয়ালাইকুম আসসালাম পরিজান। কেমন আছেন? পরীর এই প্রশ্নের জবাব দিল না সায়ের। উল্টো নিজেই প্রশ্ন করে বসলো, আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? তৃষ্ণা বুকটা খা খা করছে। শীতকালেও আমার কাছে তেজস্ক্রিয় চৈত্রের মতো মনে হচ্ছে। 2 কদম এগিয়ে এলো পরী। পায়ে তার জুতো নেই। শীতল কার্নিশিয়ানকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে চাইছে সে। সায়েরের এই প্রশ্নের পরিবর্তে সেও প্রশ্ন করে, আমি কি আপনাকে অনুমতি দিতে পারি? পরী মুচকি হাসলো কথাটা বলে।
বিপরীতে সায়েরও মুচকি হাসল। তবে সে খেয়াল করল তার চোখ ঝাপসা হয়ে আসছে। পরীর চোখেও অশ্রুকণা সে দেখতে পেল। সায়েরকে দাঁড়িয়ে থাকতে দেখে পরী নিজেই এগিয়ে এসে জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর গলায় মুখ ডুবিয়ে দিয়ে তার শরীরের ঘ্রাণ চুম্বকের মতো টেনে নিল নাকে। শক্ত করে সায়েরের গলা আঁকড়ে ধরে রইল সে। নিজের অর্ধাঙ্গিনীকে ধরে ৭ বছরের তৃষ্ণা মেটাতে লাগলো সায়ের। এত কাছে আসার জন্যই তো এত দূরত্ব ছিল তাদের মধ্যে। এরকম সুন্দর সমাপ্তি পাওয়ার জন্যই তো ৭ বছর, কেন ৭ যুগ দূরে থাকতে সায়ের রাজি। তবুও যেন ওর সমাপ্তিটা তার পরিজানের সাথেই হয়। পরীকে নিজের থেকে ছাড়িয়ে ওর সারা মুখে চুম্বন খেয়ে আবারও জড়িয়ে নিল নিজ পক্ষে। পরী শুধু স্বামীর পাগলামো দেখতে লাগলো আর অশ্রু বিসর্জন দিতে লাগলো। পরীকে বুক থেকে সরিয়ে সোজা করে দাঁড় করালো সায়ের। তারপর বলল, আপনি শীতের কাপড় পরেননি কেন? ঠান্ডা লাগবে তো। তৎক্ষণাৎ নিজের গায়ের চাদরটা পরীকে জড়িয়ে দিল সে। শীত আপনার লাগবে না, ঠান্ডা তো আপনারও লাগবে। পাথরের অশ্রু আসে না, তেমনি ছেলেদের কষ্টও কষ্ট মনে হয় না। পরী মৃদু হাসল। অনেক কথা জমিয়ে আছে মালি সাহেব, পাহাড় সমান কথা। আপনি শুনবেন? আল্লাহ আপনার জন্যই আমাকে সৃষ্টি করেছে। আমি আপনি সব সময় একে অপরের কথা শুনব। দূরে থাকলে একে অপরের কথা ভাবব। আপনি বলুন, আমি আজ আর কিছুই বলবো না। আপনার সব কথা শুনে যাব শুধু। আমাদের দূরত্ব তাহলে ঘুচল। আপনার আমার মাঝে দূরত্ব কখনোই ছিল না। এই ৭ বছর আমি আপনার মধ্যেই ছিলাম, আর আপনি আমার ভেতর। অনেক কষ্ট দিয়েছি আপনাকে আমি, ক্ষমা করুন আমাকে। পরীর ঠোঁটে আঙ্গুল চেপে ওকে চুপ করিয়ে দিয়ে সায়ের বলে উঠল, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি আপনার স্থানে সঠিক ছিলেন আর সর্বদা থাকবেন। আমি সেই আগের পরিজানকেই সবসময় দেখতে চাই। কথা দিচ্ছি আর কখনো আপনাকে দূরে ঠেলে দিব না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও আপনাকে আমার চোখ দুটো খুঁজবে। আমি যতটা নিঃশ্বাস নেব তা আপনার সাথেই নেব। যত দুর্গম রাস্তাই হোক না কেন, তা আপনার সাথেই হাঁটব। আল্লাহ যদি তার ইবাদত ব্যতীত কারো ইবাদত করার হুকুম দিত, তাহলে আমি একমাত্র আপনার ইবাদত করতাম পরিজান। টলমল চোখে পড়ি বলে, এত সুখ আমি কোথায় রাখি মালি সাহেব? আপনার ভালোবাসার গভীরতা যে আমি মাপতে পারছি না। আমার ভালোবাসা অনেক গভীর পরিজান। এই গভীরতা মাপতে গেলে আপনি তল খুঁজে পাবেন না, তলে হারিয়ে যাবেন। প্রকৃতিকে চমকে দিয়ে কুয়াশা সরে যাচ্ছে। হয়তো সূর্যি মামা শীঘ্রই উঁকি দিবে। তার যেন হিংসে হচ্ছে এই মুহূর্তে। সে ব্যতীত প্রকৃতি সাক্ষী হয়েছে সায়ের পরীর ভালোবাসার। সায়ের পরীকে আবার বুকে টেনে নিয়ে শুধায়, অদম্য মন শুধু আপনাকে পাওয়ার জন্য আরাধনা করে। আমার হৃদস্পন্দন শুনে বুঝতে পারছেন কি? পরী জবাব দেওয়ার সময় পেল না, তার আগেই নিজের সন্তানের মুখে আম্মিজান ডাকটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। সায়রের বুক থেকে মাথা তুলে শোভনের দিকে তাকালো। দৌড়ে আসছে শোভন, পরী এগুলো না। শোভন কাছে আসতেই হাঁটু মুড়ে বসে সে জড়িয়ে ধরল ছেলেকে। খুশিতে আত্মহারা মাকে পেয়ে শোভন পরী ছেলের কপালে বার কয়েক চুমু খেলো। এর থেকে সুন্দরতম দৃশ্য বোধ হয় প্রকৃতিতে আর হতেই পারে না। সূর্য তরুণীতে উকি দিতেই সায়ের, পরী, শোভন সেদিকে তাকালো। এক নতুন দিনের সামিল হলো তিনজন। সাথে নতুন জীবন শুরু করারও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো ওরা। শোভন দু হাতে মায়ের গলা ধরে দেখতে লাগলো মাকে। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আমার আম্মিজানের থেকে সুন্দর নারী এই পৃথিবীতে কেউ নেই। ছেলের কথায় হাসলো পরী। মা ছেলেকে দেখে সায়েরও হাসলো। পরী আর ওর দূরত্ব সায়ের মেনে নিতে পেরেছে, কিন্তু মা ছেলের দূরত্ব মানতে সায়েরের অনেক বেশি কষ্ট হয়েছে। তবে এছাড়া তখন কোনো উপায় ছিল না। নাইম তখন পরীর সাথে শোভনকে দিতে রাজি হয়নি। অতটুকু বয়সে শোভনের কষ্ট হতো। পরীরাও তখন পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে। নৌকা করে পাড়ি দিতে হয়েছিল নদী। বর্ডার পার হতে অনেক কসরত করতে হয়েছে। নাইম তা ভেবেই পরীর সাথে শোভনকে যেতে দেয়নি। সেদিন পরী বারবার অশ্রুসিক্ত নয়নে ছেলেকে দেখছিল। বেশিক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখতে পারেনি। সময় খুব কম, তাই জীবনসঙ্গী আর সন্তানকে বিদায় দিয়ে পাড়ি জমিয়েছিল ভারতের কার্শিয়াং শহরে। সাথে ওর পরিবারও। তবে সবাই আলাদা আলাদা ভাবে বর্ডার পার হয়েছে। পরবর্তীতে সবাই এক হয়েছে। জুম্মান পিকুলকে নিয়ে আগে সেখানে ছিল। রূপালীকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার আগেই জুম্মান আর পিকুলকে সে পাঠিয়ে দেয় কার্শিয়াংয়ে। পরবর্তীতে পরীরাও জুম্মানের কাছে চলে আসে। তারপর জুম্মানই পরীর চিকিৎসা করায়। ভারতের চিকিৎসা পরিস্থিতি অনেক ভালো। ডাক্তার দেখানোর পর তারা পরীকে প্লাস্টিক সার্জারির কথা বলে। এতে সে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু পরী জানতো এতে ওর চেহারায় বেশ পরিবর্তন আসবে। সেজন্য পরী নিজেই নাকচ করে দেয়। থাক না তার পোড়া মুখ। সে তার মালির পরিজান হয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দিবে। সে তার মালির পরিজান হয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারবে।
কিন্তু বোনের সিদ্ধান্ত মেনে নিল না জুম্মান। প্লাস্টিক সার্জারি না করালেও চিকিৎসা চালিয়ে গেল সে। পরি শুধু বিস্মিত নয়নে জুম্মানকে দেখছিল সেদিন। এই কি সেই ছোট্ট জুম্মান যাকে কোলে পিঠে করে বড় করেছে ও? সেই ছোট্ট জুম্মান আজ পরিপূর্ণ যুবকে পরিণত। সবার ভালোবাসায় পরীর চিকিৎসা বিফলে যায়নি। দ্রুতই সুস্থ হয়েছে পরি। আঁকাবাঁকা পাহাড়ির রাস্তা দিয়ে বাড়ির পথ ধরেছে পরি। তার এক হাত শায়ের হাত ধরে আছে, সুবর্ণ শায়ের কোলে। নতুন দিনের নতুন সূচনা। জীবনে সবকিছু আজকে নতুন লাগছে পরীর কাছে। পথ পেরিয়ে বাড়িতে এসে পৌঁছালো ওরা। দরজা খুলল জুম্মান। শায়ের পরীর ভিতরে প্রবেশ করতেই জুম্মান বলে উঠল, পরী আপা, তোমার ছেলে ভীষণ চতুর। সুন্দর বাইরে যেতেই সেও ইচ্ছে পোষণ করে তোমার কাছে যাবে। আটকাতে পারলাম কই। ওকে পাহাড়ে নিয়ে যেতেই আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। সুবন ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলে, মা বাবা আর ছেলের মাঝে অন্য কাউকে আসতে নেই, তা জানো না বুঝি মামা? জুম্মান ভরকে গেল সুবনের কথায়। জানলে কিভাবে আমি তোমার মামা? সুবন হাসল জুম্মানের কথায়। ছেলের মাথায় হাত বুলিয়ে পরি জিজ্ঞেস করলে, চিনলে কিভাবে মামাকে? বলে দাও। সেটা বলা যাবে না। বাকি সবাই আসুক, দেখি চিনতে পারি কিনা। শায়রের কোল থেকে নেমে হট্টগোল শুরু করে দিল সুবন। একে একে সবাই এসে হাজির। সুবন প্রথমে মালা সামনে গিয়ে দাঁড়ালো। সম্পূর্ণ অবলোকন করলো মালাকে। গায়ে শাল জড়ানো সুন্দর নারীটিকে চিনতে অসুবিধা হলো না সুবনের। ওই খাতার বর্ণনা অনুযায়ী সুবন মালা আর জেসমিনকে চিনে ফেলল। কুসুম আর শেফালির নাম বললেও কোনটা কুসুম আর কোনটা শেফালি তা বুঝতে পারল না। মায়ের মতো সুন্দর আরেকটি নারীকে দেখে সুবন বলে উঠল, তুমি মেজো আম্মু, তাই না? কিন্তু তুমি তো মারা গিয়েছ। তাহলে? দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ছে কাগজগুলো। চেয়ারে বসে একদৃষ্টিতে তা দেখছে নাইম। পরীর পাঠানো সমস্ত চিঠি সে আজ পুড়িয়ে দিয়েছে। আর কোনো বিন্দুমাত্র প্রমাণ সে রাখবে না। রুমি নাইমের পাশে বসে বলল, আমি এখন সব সত্য জানতে চাই নাইম। এই চিঠিগুলো পরী আমার কাছে পাঠাতো। কিন্তু পরী আর শায়েরা এতদিন আলাদা ছিল কেন? পরীর বাবা কাকাকে যদি শায়ের খুন নাই করে থাকে, তাহলে কে করলো? পরী? দীর্ঘশ্বাস ফেলে নাইম। কে বলেছে পরীর বাবা কাকা মারা গেছে? মানে, এই বিষয়টা নিয়ে এত কিছু। আর তুই বলছিস ওনারা বেঁচে আছে? কিভাবে? তাহলে এত সব নাটকের প্রয়োজন কি ছিল কি? আর একটু হলেই তো শায়েরের ফাঁসি কার্যকর হয়ে যেত। নাইম হেসে উঠল, বলল, শায়েরকে এতটাই বোকা মনে করিস তুই? তোর কি মনে হয় ছোট্ট ছেলেকে ফেলে কি পরী এত সহজে জমিদার বাড়িতে চলে গেল? আর কতগুলো মানুষকে খুন করে চলে এলো? সবকিছু কি এতই সহজ? আর শায়েরকে কি পুলিশ গ্রেফতার করেছে? না, শায়ের নিজেই ধরা দিয়েছে। শহরে ফেরার পর সব বন্ধুরা এক প্রকার আলাদা হয়ে যায়। শেখরের বেইমানি করার জন্য প্রথমত শেখরের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই। নাইম সে সময় জেলে ছিল। ছাড়া পাওয়ার পর ওদের কিয়ৎক্ষণের সাক্ষাৎ ছিল। নাইম বাদে আসিফ, মিষ্টি আর রুমি পাড়ি জমায় বিদেশে। নাইমই একমাত্র দেশে রয়ে যায়। ডাক্তারি পড়া শেষ করে সেখানেই বছর দুয়েক কাটিয়ে রুমি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার। এসেই সে নাইমের সাথে যোগাযোগ করে। তখন নাইম আর মুস্কানের সদ্য বিবাহ হয়েছে। পরী আর শায়েরের ঘটনাটা তখন রুমি জানতে পারেনি। মুস্কানের কোলে ছোট্ট সুবনকে দেখে হতবাক রুমি। প্রশ্নের তীর ছুড়ে দেয় নাইমের দিকে। নাইম একে একে পরীর সাথে ঘটে যাওয়া সব কিছুই বলে, শুধু এটা বলে না যে পরী কেন শায়ের থেকে আলাদা, আর সুবন কে বা কেন নাইম নিজের কাছে রেখেছে। এসব হাজারো প্রশ্ন থাকলেও উত্তর নাইম দেয়নি। সে শুধু রুমিকে বলেছিল যাতে ও পরীর সাথে যোগাযোগ রাখে, কেননা পুলিশ কেসে একসময় নাইম নিজেও জড়িয়ে যেতে পারে। কিন্তু রুমিকে কেউ সন্দেহ করবে না। এই জন্যই পরী পাঠানো সব চিঠি প্রথমে রুমির কাছে আসতো। আর রুমি সেই চিঠি পুনরায় লিখে তা নাইমের কাছে পাঠাতো। কোনোদিন যদি এই চিঠি পুলিশের হাতে পড়েও যায়, তবুও যেন হাতের লেখা শনাক্ত করতে না পারে। রুমি সামনে এলেও পরী যাতে কোনোভাবেই সকলের সামনে না আসে, শুধুমাত্র পরীকে আগলে রাখার জন্য সুরক্ষার জাল সব দিকে বিছিয়ে দিয়েছিল শায়ের, যাতে তার পরিজন সুরক্ষিত থাকে। সেজন্য সে নিজেও পুলিশের হাতে ধরা দিয়েছে। আর আজ নাইম রুমির বাড়িতে এসেছে। পরীর লেখা সব চিঠিগুলো রুমির কাছেই ছিল। সেগুলো পুড়িয়ে ফেলতে এসেছে। সব চিঠি একসাথে জড়ো করে জ্বালিয়ে দিল সে। আর তখনই অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসে রুমি, যা ওর অজানা। নাইমের কথাগুলো বেশ অবাক করে রুমিকে। হিসেবটা সে মেলাতে পারছে না কিছুতেই। যদি আফতাব আর আখির জীবিত থাকেন, তাহলে ওনারা এখন কোথায়? রুমি এবার বেশ কঠোরভাবে জিজ্ঞেস করে, নাইম, এবার তো সত্যি বল, এত দুআশা রাখিস না। সোজা হয়ে বসে নাইম, তারপর অতীতের ঘটনা পুনরাবৃত্তি করতে থাকে। এই জমিদার আফতাব মোটেও সুবিধার লোক ছিল না, ভয়ঙ্কর লোক ছিল তিনি।
পূর্বপুরুষদের সূত্র ধরেই ওনার অত্যাচার চালিয়ে আসছে। আমি সবসময় ভাবতাম গ্রামের মানুষ এত ভয় কেন পায় জমিদার মহলকে, কিন্তু এখন তা বেশ বুঝতে পারছি। মানুষের ভালো তিনি দেখতে পারতেন না। অত্যাচার করে অনেকের জমিজমা নিজের করেও নিয়েছেন। পুলিশ প্রধান ছিল ওনার হাতের মুঠোয়, যে জন্য তার কাজ আরো সহজলভ্য ছিল। নিজের মেয়েকে পর্যন্ত খুন করে বাকি দুজনকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। কতটা বিকৃত মানসিকতার মানুষ। পরীরা ৩ বোন আফতাবের বিপরীত। কিন্তু জুম্মানের প্রতি তার কোনো হিংস্রতা ছিল না। হয়তো ছেলে হয়ে জন্ম তার কারণ। পিকুলকেও নিয়ে জুম্মান ভারতে পাড়ি জমান। এই কথা আফতাবের কানে পৌঁছাতে আরো ক্ষিপ্ত হন তিনি। পরীর উপর তার রাগটা আরো বাড়তে থাকে। শহরে সে লোক পাঠায় পরীর খোঁজে। শায়েরের কানে সব খবর পৌঁছে যায়, কিন্তু শায়ের ঠান্ডা মাথার মানুষ। ঠান্ডা মাথায় সে শতজনকে মেরে ফেললেও কেউ টের পাবে না। আফতাব কোনো বুদ্ধি না পেয়ে রূপালীকে ব্যবহার করে। পরী তখনও জানতো না যে পিকুলকে নিয়ে জুম্মান নিরুদ্দেশ। রূপালীর চিঠি হাতে পেয়ে পরী পাগল প্রায়। আমি শায়ের কেউই তাকে আটকাতে পারছিলাম না। তারপর শায়ের আর আমি বুদ্ধি করলাম। আমরা ইচ্ছে করেই পরীকে জমিদার বাড়িতে পাঠালাম। আফতাব ভেবেছিল শিকার তার জালে পড়ে গেছে, কিন্তু সে নিজেই শিকার হয়ে গেছে তা জানতেও পারেনি। গভীর রাতে পরীকে তিনি হত্যা করার জন্য বাগান বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেখানে আগে থেকেই আমরা উপস্থিত ছিলাম। শায়ের শহর থেকে লোক ভাড়া করে এনেছিল, তাও আফতাবের অগোচরে। পরীকে পেয়ে আফতাবের মাথায় খুনের নেশা চাপে। সে খুশিতে সে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। সেটার সুযোগই আমরা নেই। ওখানে আফতাব আর আখির গুরুতরভাবে আহত হয়। আফতাবের লোকজন তখন কম ছিল। মূলত আফতাব ভাবতেও পারেনি শায়ের তার বিপক্ষে এভাবে রুখে দাঁড়াবে। কয়েকজন রক্ষীরাও মারা যায়, বাকিগুলো প্রাণ নিয়ে ফিরে যায়। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন আফতাবের পোষা পুলিশ সেখানে চলে আসে। কিন্তু বুদ্ধিমান শায়ের সব সামলে নেয়। সে পুলিশকে জানায় দুপক্ষের সংঘর্ষে আফতাব আর আখির আহত। তাদের দ্রুত চিকিৎসা করাতে হবে। আর আমি যেহেতু ডাক্তার, তাই আমাকে চিকিৎসা করাতে বলা হয়। শহর থেকে ওষুধ আনালাম আর ওখানেই ওনাদের চিকিৎসা করালাম। কিন্তু আফতাব আর আখির সুস্থতার জন্য আমি কোনো চিকিৎসা করিনি। আমি ওনাদের দিন দিন পাগল হওয়ার দিকে ঠেলে দিয়েছি। এমন ওষুধ দিয়েছি যাতে আস্তে আস্তে ওনাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আর ওনারা পাগল হয়ে যায়। ওনাদের সম্পূর্ণ পাগল করতে আমাকে অনেক কসরত করতে হয়েছে। একসাথে সব ঔষধ প্রয়োগ করলে মৃত্যুর ঝুঁকিও থাকতো, তাই আস্তে আস্তে সব করতে হয়েছে। ওই মৃতরক্ষীগুলোকে কবর দেওয়া হয় বাগান বাড়িতে, এবং পরবর্তীতে পরীর মাকে দিয়ে শায়েরের বিরুদ্ধে কেস লেখাই, যাতে সবাই জানে শায়ের দোষী। পুলিশ শায়েরকে খুঁজবে, আর অন্যদিকে দিয়ে পরীরা দেশ ছাড়বে। তখন এছাড়া কোনো উপায় ছিল না, কারণ যদি কোনো পর্যায়ে পুলিশ সত্য জেনে যায় তাহলে পরীসহ সবাই বাংলাদেশে আটকে পড়বে। সবার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে শায়ের নিজেকে বিপদে রেখে সবাইকে ভারতে পাঠিয়ে দেয়। সেদিন পরী আর শায়েরের চোখের ভাষার প্রত্যক্ষ সাক্ষী আমি ছিলাম। আমার সেদিনও খুব কষ্ট হয়েছিল ওদেরকে এভাবে আলাদা হতে দেখে। তবুও ওই মুহূর্তে কিছু করার ছিল না। সুবনকে আমি নিয়ে যেতে দেইনি, কেননা ভারতে যাওয়ার পথটা খুব দুর্গম। সবাইকে ভারতে পাঠিয়ে রয়ে গেলাম আমি, শায়ের আর সুবন। পুলিশ বাগানবাড়ির কবর খুঁড়ে কিছু লাশ পায়, এবং সেসব লাশের ময়না তদন্ত করে জানা যায় যে ওখানে আফতাব, আখির, রূপালী সহ কয়েকজনের রক্ষীদের লাশ ছিল। যেহেতু লাশগুলো কঙ্কাল ছিল, তাদের চেহারা বোঝার কোনো উপায় নেই। ময়নাতদন্তের রিপোর্টগুলো আমি নিজেই বদলে ফেলেছি। এখানে আফতাবের পোষা পুলিশটাও আমাদের সাহায্য করেছিল। সে ভেবেছিল আমরা আখির আর আফতাবকে বাঁচানোর জন্য এত কিছু করছি, কিন্তু সে ভাবতেও পারেনি যে তার ভাবনা যেখানে শেষ, শায়েরের ভাবনা সেখানেই শুরু। উল্টো সে নিজেই বিপদে পড়ে গেল। তবে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে গ্রামের লোকজন। সবাই না জানলেও কিছু কিছু লোক জানতো। তারা আগেই যেমন চুপ ছিল, এখনও সেরকমই চুপ। পুলিশের কাছে কেউ মুখ খোলেনি। তারা চেয়েছিল আফতাবের শাস্তি হোক। লম্বা শ্বাস টেনে নিল নাইম। রুমি মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। মনে মনে সে আরো কিছু প্রশ্ন গুছিয়ে রেখেছে। নাইমের কথা শেষ হতেই রুমি তার প্রশ্নের তীর ছুঁড়ে মারল। বুঝলাম, কিন্তু সুবনকে কেন মায়ের থেকে আলাদা রাখলি? পরে তো পরীর কাছে পাঠাতে পারতি, আর শায়ের এই পদক্ষেপ আরো আগেই নিতে পারত। এত দেরি করার কারণটা কি? নাইম এবার বেশ বিরক্ত হলো। গাধি একটা, ওটুকু ছেলেকে কিভাবে ভারতে পাঠাতাম? কোনো কারণ তো দেখাতে হতো। মা বাবা ছাড়া একটা ছেলেকে ভারতে নিয়ে যেতে হলে আবার না জানি পুলিশ কেসে পড়তে হতো। তাছাড়া ততদিনে শায়েরের পরিকল্পনাও সুবনে এসে যুক্ত হয়। পরীর ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলেকে নিজের কাছে নিয়ে যেতে পারেনি। আর আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর,
শায়ের কেন এত দেরি করলো, তাই তো? শায়ের ইচ্ছে করেই আফতাব আর আখিরকে আরো আগে সরিয়ে দিতে পারত, কিন্তু শায়েরের বিরুদ্ধে উপযুক্ত কিছু প্রমাণ ওই পুলিশটির কাছে ছিল। আফতাবও কম চালাক ছিল না। ওই প্রমাণের জন্য শায়ের চুপ করে থাকতো। আর শায়েরের কাছে আফতাবের বিরুদ্ধে প্রমাণ ছিল। এই কারণেই শায়ের আর আফতাব দুজনের মারার ইচ্ছে পোষণ করেও মারতে পারত না। ওই পুলিশের কাছ থেকে সব প্রমাণ আনা মুখের কথা ছিল না, সেজন্য ধীরে ধীরে সব করতে হয়েছে। সব কাজ শেষে শায়ের গোপনে ভারতে চলে যেতে পারত, কিন্তু তা হলো না। সব গোপন থাকলেও জমিদারের সম্পত্তি সরকারের কাছে চলে যেত। সেখানেই বিপদ বাধে। পরিকল্পনা পরিবর্তন হয় আবারও। 3 বছর পার হয়ে গেছে, তখন শায়ের ধরা দিল পুলিশের হাতে। তদন্তে সময় লাগলো প্রায় 2 বছর। শায়েরের ফাঁসির হুকুম দেওয়া হলো। শায়ের আবেদন করে তার ফাঁসির দিন 10 মাস পিছিয়ে দিল। শায়েরের শেষ ইচ্ছা পূরণ করল কোর্ট। ওই 10 মাসে জুম্মান ছেলে হিসেবে সব সম্পত্তি এসে বিক্রি করে আবার চলে গেল। জুম্মান চলে যাওয়ার পর এগিয়ে গেল সময়। শায়েরের ফাঁসির দিন ঘনিয়ে আসছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু শায়ের উল্টো আমাকে সাহস দিচ্ছিল। মাঝে মধ্যে শায়েরের সাথে ছদ্মবেশে দেখা করতাম। মুস্কানের অফিসের বসের সাথে কথা বলে ওদের টিমকে নূরনগর পাঠাই। সেখানেও আমার একজন লোক ছিল, যে পরীর ওই খাতাটা মুস্কানের নজরে আনে। তারপর বাকি সব মুস্কানই করে দেয়। আমার আর কিছুই করা লাগে না। তারপরের ঘটনা তোর জানা। কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না রুমি। শায়েরের বুদ্ধির তারিফ করতে হয়। এত কিছু শুধুমাত্র পরীর জন্য। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে, নিজের জীবন সংকটে ফেলতে পারে। শায়েরকে না দেখলে হয়তো কোনোদিন জানতে পারতো না। ভালোবাসা কাউকে পরিপূর্ণভাবে গড়তে পারে, আবার কাউকে সম্পূর্ণ ভেঙে দেয়। এমন ভালোবাসার সৃষ্টি হওয়ার দরকার ছিল কি? রুমির কণ্ঠে প্রকাশ পাচ্ছে ব্যাকুলতা। যদি কোনো নারী দেখে একটা পুরুষ কোনো এক নারীর প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে আছে, তাহলে সেটা সে সহ্য করতে পারে না। রুমির কাছেও সেরকম মনে হচ্ছে। এমন ভালোবাসা তো সবার জীবনে আসে না। যদি মুস্কান জানতে পারে, তাহলে কি হবে? মুস্কানের কথা ভেবেই রুমি জিজ্ঞেস করে, আর মুস্কানের কি হবে? ওকে ঠকালি কেন? কে বলেছে আমি মুস্কানকে ঠকিয়েছি? সে আমার স্ত্রী। সব অধিকার আমি ওকে দেব। তাহলে তুই কেন পরীর জন্য এত কিছু করলি? শায়ের তো ভালোবেসে করেছে। তুই এখনো পরীকে ভালোবাসিস, তাই না? নাইম হাসলো। শায়েরের মতো করে পরীকে কেউ ভালোবাসতে পারবে না রুমে। আমি যা করেছি তা সামান্য। আমি শত চেয়েও পরীকে পাবো না। হাসরেও পরীর শায়েরের দুজনকে চাইবে। আমি চাইলেও পাবো না। আমি তখন না হয় মুগ্ধ চোখে তা দেখে নেব। দিন শেষে আমার ভালোবাসা সুখে থাকুক, তার ভালোবাসার মানুষের সাথে। এই গল্পে তোর মতো চরিত্র থাকা খুব কঠিন, নাইম। ভালোবাসা কেউ ছাড়তে চায় না, আর তুই হাসিমুখে ছেড়ে দিলি। একটা গল্পে সব চরিত্রে সুখ লেখা অসম্ভব। এজন্যই আল্লাহ আমার চরিত্রে সুখ লিখেনি। তবে একজন দায়িত্ববান স্বামী হব। রুমির বাসা নির্বিঘ্নে ত্যাগ করে নাইম। সে আজ সব পিছুটান থেকে মুক্ত। শায়ের ভালো থাকুক পরীকে নিয়ে। বাকি জীবনটা ওদের আনন্দময় কাটুক। 7 বছরের কষ্ট না পাওয়ার তৃষ্ণা মিটুক। শায়েরের মতো ভালোবেসে কেউ আগলে রাখতে পারবে না, আবার নাইমের মতো ভালোবেসে কেউ ত্যাগ করতেও পারবে না। ভালোবাসার এই দুটো রূপ ভীষণ ভয়ঙ্কর। কারণ ভালোবেসে আগলে রাখা যেমন কঠিন, তেমনি ভালোবাসার মানুষকে ত্যাগ করাও কঠিন। তবে পরীর সন্তানকে কিছু সময়ের জন্য নাইমকে পিতা হিসেবে জেনে এসেছে, এটাই ওর কাছে অনেক। অর্ধাঙ্গিনী হিসেবে নাই বা পেল এই জীবনে, তাই নাইম আর কোনো আফসোস নেই। সে নতুন করে মুস্কানের হাত ধরে অগ্রসর হতে চায়। অবশেষে বলা যায়, পৃথিবীর সকল গন্তব্য একটাই, তা হলো প্রকৃতির ভালোবাসা। শুভ্র রঙের শাড়িটি যেন পরীর দেহেই শোভা পায়। লাল পাড়ের সাদা রঙের শাড়ি পরে খাটের উপর পা ছড়িয়ে বসে আছে পরী। খাটের অপর প্রান্তে হেলান দিয়ে বসে আছে শায়ের। গভীর রাত তখন। ঘরের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শোভন, মালা আর জেসমিনের কাছে ঘুমিয়েছে। পরীর চোখে ঘুম নেই। একে অপরের দিকে নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে শায়ের পরী। ঘরের জানালাটা খোলা। সনসন করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে এসেছে। যদিও বাতাস সামান্য, শীতকাল বলে এই বাতাসটা বেশ গায়ে লাগছে। শীত নিয়ন্ত্রণ বস্ত্র নেই দুজনের কারোর শরীরে। শীতটা যেন দুজনেই খুব করে উপভোগ করছে। পরী খেয়াল করলো তার কপোলদ্বয় এই ঠান্ডার ভিতরেও গরম হয়ে আসছে। পরে বুঝলো এগুলো অশ্রুকণার গরম আভা। বেশ কিছুক্ষণ যাবৎ ধরেই অশ্রু বিসর্জন দিচ্ছে সে, আর তার স্বামী যেন এতে ভীষণ আনন্দ পাচ্ছে। পরীর খোলা ঘন চুলগুলো হালকা তুলছে। সেও দৃষ্টি নিবদ্ধ করছে শায়েরের চোখে। অনেক সময় পার হওয়ার পর শায়ের মুখ খুলল। জানালাটা বন্ধ করে দেই। অনেক তো শীত উপভোগ করলেন, এর বেশি নিলে শরীর খারাপ করবে। এতদিন তো শরীর খারাপই ছিল। আচানক ঔষধ মিলে গেল।
আর খারাপ করবে না। সায়ের উঠে গিয়ে জানালা বন্ধ করে দিল। তারপর পরীর সামনে বসে ওর এক পা কোলের ওপর রাখল। মসৃণ ফর্সা পায়ে হাত বুলালো, বলল, আমি হিনা খুব কষ্টে ছিলেন কি? উত্তরটা আপনি জানা, তবুও জিজ্ঞেস করছেন কেন? জবাব না দিয়ে কেবল হাসল সায়ের। পরী পুনরায় বলে উঠল, ঘুমাবেন না, নাকি সারা রাত আমাকে দেখবেন শুধু? আপনি কি চান? আমি আপনার ইচ্ছা জানতে চেয়েছি। আমার থেকে কষ্ট বেশি আপনি পেয়েছেন। জানেন, আমি ভীষণ ভাগ্যবতী। পিতার স্নেহ আমি পাইনি। কত শত মেয়ের কাছে তার পিতা কোনো এক রাজ্যের রাজা, আর সে রাজকুমারী। কিন্তু আমার কাছে তা শুধু গল্প মাত্র। তবুও আমার আফসোস হয় না আপনি আছেন বলে। কি এমন জাদু করলেন আমাকে? আমার তো এত ভালোবাসা সহ্য হচ্ছে না। পরের বাহু শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনে সায়ের। শক্ত চোখে তাকিয়ে বলে, সত্যিকারের ভালোবাসা সব পরিস্থিতিতেও পাশে থাকে। যেমন আমি ছিলাম, আর সারা জীবন থাকবো। এই জন্য আমার ভালোবাসা আপনাকে সহ্য করতে হবে। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই মালি সাহেব। আপনি আমার স্বামী। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আপনার পায়ে সিজদা দিতাম। তাহলে কি করে আপনাকে দূরে ঠেলে দেই বলুন তো? শুধু আমি কেন, মনের মতো পুরুষ পেলে পৃথিবীর কোনো নারীর ক্ষমতা নেই সেই পুরুষকে ছেড়ে যাওয়ার। দম ফেলে ভালো করে সায়ের মুখে চোখ বোলায় পড়ি। শখের শাড়িটি নারীরা ছাড়ে না, তাহলে শখের পুরুষকে ছাড়বে কিভাবে? শাড়ির মতোই শখের পুরুষটিকে গলায় জড়িয়ে রাখে। শুনেছি সময়ের সাথে সাথে নাকি সব পাল্টে যায়। অভ্যাস, ভালো লাগা, এমনকি অপেক্ষার রঙও পাল্টে যায়। কিন্তু আমার তো কোনো কিছুই বদলায়নি। আমি আজও সেই পরিজানে আসক্ত। তাহলে কি ভেবে নেব সত্যিই ভালোবাসলে কিছুই বদলায় না? জবাব না দিয়ে পরি শরীর এলিয়ে দিল বিছানায়। সায়ের এক মুহূর্ত দেরি করে না, তার বর ছেড়ে দিল পরিজানের শরীরে। তার পরিজানের গলায় মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পরি অনুভব করল ৭ বছরের ফেলে আসা অনুভূতি। সে অনুভূতির দল আবার ফিরে এসেছে। তার মালিক সাহেবের প্রতিটি নিঃশ্বাস তাকে অতীত মনে করিয়ে দিচ্ছে। পরি আবারও সেই গরম আবার টের পাচ্ছে। তবে এই চোখের জল পরীর নয়, স্বয়ং সায়েরের। পরীকে শক্ত করে সে জড়িয়ে ধরে বলে উঠল, আপনাকে ভীষণ ভালোবাসি পরিজান। আমিও আপনাকে খুব ভালোবাসি। তাজমহল দেখতে যাবেন? কেন, কি আছে ওই তাজমহলে? ভালোবাসা। আমার এসব দেখার প্রয়োজন নেই। আমার আপনিই সব। ভালোবাসা আছে বলেই বলছি। কিছু তো আছে ভালোবাসায়, না হলে একটা লাশের জন্য কেউ তো আর তাজমহল বানায় না। পরি মৃদু হেসে সায়েরের ঘন চুলে হাত বুলিয়ে দিল। সায়ের আবার ওকে বুঝিয়ে দিল ভালোবাসার আরেক নাম চোখের জল। সায়েরের কথাটাই ঠিক ছিল। সায়ের বলেছিল ওর ভালোবাসায় কাঁদবে পরি। তাই আজও চোখের জল পড়ছে পরীর। বহুদিন পর সাক্ষাৎ হলেও মন মিলন হয়েছে প্রতি ক্ষণে ক্ষণে। শুধু চোখের দেখাটাই যে হয়নি। চক্ষু তৃষ্ণা যে বড় তৃষ্ণা। সায়েরের বুকে যে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, আজ সেই সমুদ্রের নোনা জল থই থই করছে। এই তো ভালোবাসা, সায়েরের পরিজানের ভালোবাসা। পরীর তখন খুব ভালো লাগে যখন সে চোখের সামনে ছেলে স্বামীকে একসাথে হাসতে দেখে। যা সে চেয়েছিল, একটা ছোট্ট সুন্দর সংসার যা ভালোবাসায় ভরপুর। ছেলের মুখে আম্মিজান ডাকটা পরীকে ফের মাতৃত্বের অনুভূতির সাথে সাক্ষাৎ করায়। তখন সে ছেলের গালে মাতৃ স্নেহ দিয়ে তাকে কাছে টেনে নেয়। হেসে বলে, আমার রাজকুমার। সুবনও পাল্টা জবাব দেয়, আমি তোমার সিংহ শাবক আম্মাজান। পরী কপালে বাজ ফেলে ছেলের কথার মানে বোঝার চেষ্টা চালায়, কিন্তু সে ব্যর্থ। সুবন তখন হেসে বলে, আম্মিজান, আপনি তো শেরনি, আপনার ছেলে তো শের হবেই। সুবনের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি পড়ি। পরি বুঝে তার অবিরূপ এই ছেলে। মা যেমন তেজি হিংস্র ছিল, ছেলেও ঠিক সেরকম। রাতে যখন কোনো খারাপ স্বপ্নে পরীর ঘুম ভাঙে, আগের মতোই সায়ের তখন পরীকে বুকে টেনে নেয়, আদরে ভুলিয়ে দেয় খারাপ সময়গুলো। অতীতের সমস্ত রশিগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ভবিষ্যতের রশি টেনে সামনে এগোয় দুজনে। কার্শিয়াঙে এভাবে কাটিয়ে দিচ্ছে পরী সায়ের। সূর্যোদয়ের আগ মুহূর্ত পরী ছুটে যায় পাহাড়ে তার প্রিয় শীতের সাথে মনোমিলন ঘটাতে। কুয়াশার চাদর গায়ে মেখে এদিকে ওদিক ছুটতে থাকে। শিশিরের ঘর ভাঙ্গে তার চরণতলে। সূর্যকে টেনে এনে ধরায়। ঠিক তখনই পিছন থেকে সেই মধুমাখা কণ্ঠটি শুনতে পায়। সেই গলা ছেড়ে ডাকছে, পরিজান বলে।